আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। একটু সবাই কমেন্ট করে জানাও তো সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। সো তোমাদের ওইদিকে আবহাওয়ার কি অবস্থা? এদিকে তো বলা যায় বৃষ্টি হচ্ছে। সো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা সবাই সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি। আমরা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাই। তো তোমাদের এদিকে কি বৃষ্টি বাদল হচ্ছে? কমেন্ট করে জানাও তো দেখি তোমাদের ওইদিকে আবহাওয়ার কি আপডেট, কারণ আজকে অনেক জায়গায় কারেন্ট নাই, আমার এখানেও নাই। বাট আইপিএস এর মাধ্যমে আর কি আসলাম। তো সবাই আর কি একটু বন্ধুদের মেনশন করে দাও এবং সবাই একটু চেষ্টা করো দ্রুত লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং লাইভটা সবাই একটু শেয়ার করে দিবা। সো আমরা আর 1 মিনিট অপেক্ষা করি, তারপর ইনশাল্লাহ শুরু করবো। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা একটু দ্রুত শেয়ার করি লাইভটা। সো বলো, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা তোমাদের কাছে কেমন লাগে? কঠিন লাগে না সহজ লাগে? এটা একটু সবাই কমেন্ট করে জানাও তো যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা তোমাদের কাছে কেমন লাগে। হ্যাঁ ভাইয়া, ভালোই বর্ষা হয়েছে, কারেন্ট ছিল না। আমার এখানেও কারেন্ট নাই, আমার এখানে এখনো স্টিল বর্ষা হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে আর কি। সো আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করবো। তো বলো, অধ্যায়টা তোমাদের কাছে কেমন লাগে, কার কাছে কেমন লাগে একটু শুনি। অধ্যায়টা কি তোমাদের কাছে কঠিন লাগে না সহজ লাগে? ফারজানা তাসনিম বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, যারা যারা যুক্ত হবা। ঘুলায় যায় রোদে, কিছু টপিক বোরিং লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ক্লাসটা ভালো মতো করো, ইনশাল্লাহ সব টপিকই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে আজকে মেইনলি রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, এই চ্যাপ্টারের হচ্ছে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে অনুশীলনী প্রশ্ন সমাধান সলভ করবো, প্লাস হচ্ছে জাহাঙ্গীর রশিদের ডি ইউনিটে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু আজকে সলভ করবো। আজকে আজকে হচ্ছে আমরা পার্ট 1, তোমাদের রেসপন্স থাকলে ইনশাল্লাহ পার্ট 2 সামনে আসবে। ওকে, আচ্ছা। চলো, তো আমরা দেখি আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে। তোমরা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা সবাই দিয়ে দাও। 1 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে আমাদের? আচ্ছা, বলছে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা, 1 নাম্বার কোশ্চেন এখানে আসতেছে না। বলছে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটি, এই কোশ্চেনটা সবাই অ্যান্সার দিয়ে দাও তো, যে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটি।
আচ্ছা 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও যে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটি। সবাই এই কোশ্চেনটার অ্যান্সার দ্রুত দিয়ে দাও। ওকে, আচ্ছা দেখি 2 এর অ্যান্সার কে কে দিছো আগে একটু কমেন্ট করে জানাও। কোশ্চেন সবাই ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটি বলো। হ্যাঁ, শেষ টাইম স্টার্ট করেন। ওকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আচ্ছা, সো বলো বলো দ্রুত বলো, দ্রুত অ্যান্সার দিয়ে দাও যে তোমার 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটি। তবে দেখো রাসায়নিক সাম্য অবস্থা সম্পর্কে আমাদের যেটা জানতে হবে যে রাসায়নিক সাম্য অবস্থা কি হয়, তোমার হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা কখন হয়, যখন বিক্রিয়ক এবং উৎপাদ সমান গতিতে যখন গতিশীল থাকে রাসায়নিক সাম্য অবস্থা তখন কি হয় আমাদের উপনীত হয়, তাই না। তবে এই রাসায়নিক সাম্য অবস্থায় কি হয়, যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদ দুইটারই যেহেতু সেম হয়ে যায়, তাহলে তুমি এই বিক্রিয়াটা কি করতে পারো, উভয় দিক থেকে শুরু করতে পারো ফার্স্ট অফ অল, ঠিক আছে। তো ভাইয়া ফার্স্ট অফ অল বিক্রিয়ার বৈশিষ্ট্য কোনটা, বৈশিষ্ট্য জানতে চাইছে। তো যেহেতু ভাইয়া রাসায়নিক সাম্য অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে উভমুখী বিক্রিয়ায়, তাহলে বিক্রিয়াটা কি বলছে 2 নাম্বার একমুখিতা। বিক্রিয়া একমুখিতা তো হবে না, রাসায়নিক সাম্য অবস্থা মানে কি বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়ায় আছে বলে কি বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, একইভাবে উৎপাদ থেকেও কি হচ্ছে সেম টাইমে বিক্রিয়ক হচ্ছে। তো এখানে কিন্তু বিক্রিয়ার একমুখিতা কিন্তু কোনোভাবে হবে না, বিক্রিয়ার মানে দুই দিক থেকে হচ্ছে উভমুখী বিক্রিয়া যেহেতু। তারপর দেখো সাম্যের স্থিতিশীলতা, প্রভাবকের প্রয়োজনীয়তা না, প্রভাবকের কি থাকে বলতো ভূমিকাহীনতা, সাম্য অবস্থায় প্রভাবক কোনো ভূমিকা রাখে না। আচ্ছা 1 নাম্বার কি বলছে বিক্রিয়ার সমাপ্তি, সাম্য অবস্থার কিন্তু কি নাই, কোনো কিন্তু নাই বলতো শেষ নাই, এই জন্য এটাকে কি বলা হয় অসম্পূর্ণ বিক্রিয়া বলা হয়। কি বলা হয় অসম্পূর্ণ বিক্রিয়া। সো এখানে কি থাকবে বলতো সাম্যের স্থিতিশীলতা থাকবে, কি থাকবে সাম্যের স্থিতিশীলতা। আব্দুল মাজেদ কমেন্ট করছে সি, ফারিয়া ইসলাম সি কমেন্ট করছে, মৌসুমী আক্তার ফারিন সি, তাসনিম মেহজাবিন সি, শেখ আহমেদ ইমন বলছে সি, অনেকেই সবাই বলছো সি। ওকে, তোমাদের অ্যান্সার ঠিক আছে। এবার আসি আমরা 1 নাম্বার কোশ্চেনটায় আসি। 1 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো, একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এটা কিন্তু অনেক জায়গায় আসছে, ডিইউ প্রযুক্তি ইউনিটে আসছে, সিলেট বোর্ডে আসছে, সিলেট বোর্ড 2016 2023, দিনাজপুর বোর্ড, মানে অনেক জায়গায় আসছে এই কোশ্চেনটা। সো এবার এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কি বলা হয়েছে যে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, বলা হয়েছে এই রিঅ্যাকশনে যে কোন সমীকরণটি সঠিক, এই রিঅ্যাকশনটার জন্য কোন সমীকরণটি সঠিক বলো তো দেখি, যে এই রিঅ্যাকশনটার জন্য কোন সমীকরণটি সঠিক হবে। সবাই এরপরে এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও দ্রুত, যে এই রিঅ্যাকশনটার জন্য কোন সমীকরণটি সঠিক। 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। আর সবাই আর কি যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই আর কি অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা ফলো দিয়ে রাখবা, যাতে তোমরা সকল ধরনের এমসিকিউ সলভ এবং সকল ধরনের গাইডলাইন এই একটা প্ল্যাটফর্মে পেয়ে যাও। এবং তোমাদের রেসপন্স কমেন্টে অনেক ভালো ছিল, যার ফলে কিন্তু আমরা তোমাদের জন্য বিভাগ পরিবর্তনের ইনশাআল্লাহ কোর্স আনতেছি আর কি। ওকে, বা বিভাগ পরিবর্তনের ক্লাসও কিন্তু তোমরা আমাদের এই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে পেয়ে যাবা। সো সবাই আর কি দ্রুত এটার অ্যান্সার দিয়ে দাও। ওকে, আমাদের অ্যান্সার গুলো দেখি। 1 এর বি দেখো এইটা আমরা কিভাবে করব, তোমার ফার্স্ট কাজ হবে কি ডেল এন এর মানটা বের করা। এখন ভাই ডেল এন এর মানটা কিভাবে বের করে, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তো ভাই উৎপাদের মোল সংখ্যা কত 2, বিক্রিয়কের মোল সংখ্যা কত ভাইয়া 3 আর 1 কত বলতো, এখানে 1 আছে মানে 4 আছে আর কি। সো 2 মাইনাস 4 মানে কত বলতো -2, কত আসতেছে এখানে তোমার হচ্ছে -2 আসতেছে, কিসের মান ডেল এন এর মান হচ্ছে -2। সো আমরা জানি কি কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার কি তোমার হচ্ছে ডেল এন। এখন ডেল এন এর মান তুমি -2 পেয়ে গেছো, তাহলে আর টি টু দি পাওয়ার কি -2, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -2। অনেকে দেখে এটা দাগাই দিবে, বাট এইটা কিন্তু না, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -2। তাহলে 1 এর आंसर কোনটা হবে, 1 এর आंसर হবে বি নাম্বারটা। এই দেখছো ওই যে অনেকে একজন দিয়ে দিছো, আমি নাম বলবো না, ডি आंसर দিছো, কারণ কি এটা কিন্তু ঠিকমতো লক্ষ্য করো নাই। সো আমাদের অপশনগুলো ভালোমতো পড়তে হবে। তুমি দেখো এমসিকিউটা কিন্তু খুবই সহজ ছিল, জাস্ট অপশন ভুলের কারণে তুমি এমসিকিউটা কি হয়ে গেলা ভুল করে ফেলা, ইজি 1 মার্কস তুমি হারাই গেলা। আর 1 মার্কস হারাই গেছো মানে তুমি 3-4 হাজার সিরিয়াল পিছাই গেছো। ওকে, আচ্ছা এরপর আসি ভাই 3 নাম্বার কোশ্চেনটা। N2 + 3H2 2NH3 তৈরি হয়েছে, বিক্রিয়ায় কেপি এর একক কোনটা হবে বলো তো, কেপি এর একক কোনটা হবে। যদি এইটা ভালোমতো বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটার आंसर কিন্তু তোমাদের পারা উচিত। বলে ফেলো এইটার आंसर কোনটা হবে। তাহলে নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, কেপি এর একক কোনটা হবে, আমরা ওই কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এর এই ফর্মুলাতেই যাবা। ওকে, আচ্ছা সো এরপর সবাই এই কোশ্চেনের आंसर দ্রুত দিয়ে দাও।
এই কোশ্চেনটার অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও যে এইটার অ্যান্সার কোনটা হবে। 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দেখি তোমাদের কমেন্টগুলো আসুক। 3-এর ডি বলছো, মৌসুমী আক্তার ফারিন বলছো 3-এর ডি, তিথি গ্লোরিয়া বলছো 3-এর ডি, নাহিদ আলম বলছো 3-এর ডি। আচ্ছা তারপরে হচ্ছে আর কে কমেন্ট করছো, তিথি গ্লোরিয়া বলছো 3-এর ডি। ওকে আচ্ছা 2 আর বিক্রিয়ক 3, হ্যাঁ ও হিসাব করে দেখাই দিছে। আচ্ছা আমরা দেখি এটার ক্ষেত্রে আমরা আগে ডেলেনটা বের করব। ফার্স্ট অফ অল কাজ কি হবে, ডেলেন। তবে ডেলেন ইকুয়াল টু কি বলতো, উৎপাদের মোট সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট সংখ্যা। এখানে বিক্রিয়ক কত আছে, 3 আর 1 4 মোল আছে, এটাও কত আসবে বলতো, -2 আসলো। তো তোমার কাজ কি হবে, এটিএম টু দি পাওয়ার কি বলতো, ডেলেন। এটিএম টু দি পাওয়ার ডেলেন, তার মানে কি আসবে, এটিএম টু দি পাওয়ার -2। তার মানে অ্যানসার কোনটা হবে, অ্যানসার কিন্তু হবে 3-এর অ্যানসার হবে ডি নাম্বারটা। 3-এর অ্যানসার কোনটা হবে, ডি নাম্বার। খুবই সহজ এমসিকিউ। এটা কোথায় কোথায় আসছে দেখো, এটা আসছে ডিইউ 7 কলেজ, ডিইউ প্রযুক্তি, ডিইউ এইচই, তারপর রাজশাহী বোর্ড, চিটাগং বোর্ড, অনেকগুলা বোর্ডে কিন্তু আসছে। সো এই কোশ্চেনগুলোর অ্যানসার কিন্তু আমাদের পারা চাই, ভুল করা যাবে না। কোনটি সক্রিয় ভর প্রকাশক, 4 নাম্বার কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও। কোনটি সক্রিয় ভর প্রকাশক, দ্রুত অ্যানসার দাও তো, যে কোনটি সক্রিয় ভর প্রকাশক, এই কোশ্চেনটার অ্যানসার সবাই দ্রুত দিয়ে দাও। কোনটি সক্রিয় ভর প্রকাশক, মানে সক্রিয় ভর কোনটা, তোমাকে আজ করা হয়েছে কি মেইনলি, সক্রিয় ভর কোনটা, এটা মেইনলি আজ করা হয়েছে। তো সক্রিয় ভর কোনটা, কোনটি সক্রিয় ভর, বলে ফেলো দ্রুত। আচ্ছা 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও যে সক্রিয় ভর প্রকাশক কোনটা। ওকে ডি বলছে, মেহেরুন্নেসা বলছে ডি। আচ্ছা তারপরে বাকিটাও জানাও। ওকে ডি, ডি সবাই বলতেছো ডি। আচ্ছা মেহেরুন্নেসা ডি, মৌসুমী আক্তার ফাইন বলছে ডি, সূচি বলছে ডি। আচ্ছা ওকে, তো ভাইয়া মনে রাখবা সক্রিয় ভর প্রকাশক কিন্তু তোমার কোনটা, সক্রিয় ভর প্রকাশক ভাইয়া আংশিক চাপ, কোনটা, আংশিক চাপ। ঠিক আছে, 4 অ্যান্সার এ হবে। তোমরা কেন ডি বলতেছো, কোনটার অ্যান্সার ডি বলতেছো, সক্রিয় ভর প্রকাশক কোনটা, আংশিক চাপ, আংশিক চাপ। ঠিক আছে, সক্রিয় ভর প্রকাশক কোনটা, আংশিক চাপ। তোমরা কেন কোনটা অ্যান্সার দিচ্ছ, আংশিক চাপকে কি বলা হয় বলো তো, সক্রিয় ভর বলা হয়। আংশিক চাপ কি সক্রিয় ভর হিসেবে কাজ করে। সবাই ডি কেন আনসার দিচ্ছ, আংশিক চাপ। কোনটি সক্রিয় ভর প্রকাশক, দ্রাব্যতা কিভাবে হয়, দ্রাব্যতা কখনোই হবে না। কোনটা হবে সক্রিয় ভর প্রকাশক, আংশিক চাপ হচ্ছে কি তোমার সক্রিয় ভর প্রকাশক হচ্ছে কোনটা, আংশিক চাপ। এ হবে অ্যান্সার, কি হবে, এ হবে। 4 অ্যান্সার কোনটা হবে, এ হবে আংশিক চাপ। ওকে 4 অ্যান্সার এ হবে, ভুল করবা না। ঠিক আছে 4 অ্যান্সার এ হবে, দ্রাব্যতা না, কোনটা, আংশিক চাপ, সক্রিয় ভর প্রকাশক। ওকে আচ্ছা এরপর আসি 5 নাম্বার কোশ্চেনটা আসি। 5 নাম্বার কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেনটা কি আছে, 5 নাম্বার কোশ্চেন কি আছে, গ্রিন কেমিস্ট্রির মূলনীতিগুলা কি কি। 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও, গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কি কি। 5 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কি কি। 5 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই পড়ে দাও। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কি কি, 5 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। 5 এর অ্যান্সার, পাঁচ নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। এই দেখো তোমরা বই তো পড়ো না, এই দেখো বইটা দেখো, বইয়ে যদি দেখো, বইয়ের এই লাস্টের লাইনটা আছে, তোমাদেরকে বইয়ে সহ দেখাই দিই। দেখো এই যে এটা হচ্ছে আমার অ্যাডমিশনের বই। তো তোমাদেরকে আমি যদি একটু দেখাই, ক্লিয়ারলি দেখাই, দেখো এই যে দেখো এখানে স্টিল লেখা আছে, সক্রিয় ভর বলতে বোঝায় দ্রবণের ক্ষেত্রে হচ্ছে মোলার ঘনমাত্রা, আর গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে হচ্ছে কি তোমার আংশিক চাপ। ঠিক আছে, আংশিক চাপ বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে বইয়ের লাইন, বইয়ের একেবারে তোমার হচ্ছে লাস্টের লাইনটা, এটা বইয়ের লাইন হচ্ছে 4.3 পেজে পেয়ে যাবা। ওকে বইয়ে 3.4 পেজে, মানে 4.3 যে ইয়াটা আছে, টপিকটা আছে, ওখানে পেয়ে যাবা 4 অধ্যায়। তো এই জিনিসটা কেন ভুল করবা, সক্রিয় ভরের এই জিনিসটা।
সো তোমাদের বই বের করে দেখাই দিলাম, বইয়ের কোথায় আছে আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো এবার আসি যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কি কি। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি তোমাকে আজ করা হয়েছে। সো এটা কি সবাই বুঝতে পারছো? 4 নাম্বার কোশ্চেনটা অনেকে ডি অ্যান্সার দিছিলা, 4 নাম্বার কোশ্চেন এখানে ক্লিয়ার হয়েছে। তোমাদের আমি বই বের করে দেখাই দিলাম বইয়ের কোথায় আছে। সো বই বের করে দেখবা বইয়ের কোথায় আছে। তোমার যদি ভুল মনে হয় কোনো কিছু বা ইয়া মনে হয় তাহলে বই বের করে দেখবা, তাহলে জিনিসগুলো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সো 5 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো, যে তোমার গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কি কি। তো ভাই নন টক্সিক যৌগ উৎপাদন, অবশ্যই গ্রিন কেমিস্ট্রি মানে কি আমাকে পরিবেশ রক্ষা করতে হবে। সো টক্সিক জিনিস আনা যাবে না, মানে নন টক্সিক জিনিস আমাদের কি করতে হবে, উৎপাদন করতে হবে। অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার না, গ্রিন কেমিস্ট্রি মানেই তো পরিবেশ বান্ধব, অনবায়ন কেন হবে, নবায়নযোগ্য হবে, তাই না? তার মানে 2 নম্বর অপশনটা বাদ। 3 নাম্বার কি, দুর্ঘটনা প্রতিরোধ। হ্যাঁ, দুর্ঘটনা আমাদের প্রতিরোধ করতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 1 আর 3। 1 আর 3 মৌলানা ভাষা নিতে আসছে আর কি, এমএস মৌলানা ভাষা নিতে আসছে তোমার হচ্ছে 2000 মানে গত বছর আসছে আর কি। আচ্ছা, ও সরি না, মৌলানা ভাষা নিতে হচ্ছে মাদ্রাসা বোর্ড, ঠিক আছে, মাদ্রাসা বোর্ড 2025। আচ্ছা, এরপর আসি ভাইয়া 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দাও তো দেখি। 6 নাম্বার কোশ্চেন, M/NaOH এটার পিএইচ কত বলো। নেট প্রবলেম তো আমার না, আমার তো এখানে ক্লিয়ার আছে, নেট প্রবলেম তো আমার করতেছে না, তোমাদের কি নেট প্রবলেম করতেছে? এরপর সবাই এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও যে পিএইচ এর মান কত। এম তো অত দেওয়া আছে, M/100 মানে কত, এটা তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 মোলার NaOH দ্রবণের পিএইচ কত তোমাকে আস্ক করা হয়েছে, ঠিক আছে? কত, 10 টু দি পাওয়ার -3 মোলার, 10 টু দি পাওয়ার -3 মোলার। সো এইটা তোমাকে আস্ক করা হয়েছে। তো দেখো ভাই 10 টু দি পাওয়ার -3 মোলার কে আমরা কি লিখতে পারি, এটা আমরা কিভাবে অ্যান্সার করব দেখি। তোমরা একটু অ্যান্সার দাও তো দেখি আগে, এইটার অ্যান্সার তোমরা আগে দাও তো। জেইউডি আইকি এর জন্য কি ক্লাস আছে? ব্যাস, স্লাইড ক্লিয়ার না, কি বলো, ক্লিয়ার না? ক্লিয়ার তো, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না? একটু কমেন্ট করে জানাও তো স্লাইড ক্লিয়ার নাকি। আমার এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আমার এখানে নেট ক্লিয়ার আছে। আচ্ছা দেখো, আমার এখানে কারেন্ট নাই, তারপরে ওয়াইফাই দিয়ে কিন্তু চলতেছে আর কি, আইপিএস এর মাধ্যমে চলতেছে আর কি। সো নেটের প্রবলেম হওয়ার কথা না, যদিও আমি শিওর না। আচ্ছা আসি 10 টু দি পাওয়ার -3 মোলার। সো এটা কিভাবে করবা দেখো, 10 টু দি পাওয়ার -3 মোলার মানে কি 0.01 মোলার, ঠিক আছে? 10 টু দি পাওয়ার -3 মোলার মানে কি 0.01 মোলার, ঠিক আছে? 0.01 মানে 0.001 মোলার, এটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার -3 মোলার মানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। তবে এখন যেটা কাহিনী, দশমিকের পর ভাই কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা। যেহেতু ভাই দশমিকের পর 3টা সংখ্যা আছে, তাহলে এর পিএইচ কত হবে বলতো? পিএইচ হবে কত বলতো? 3 হওয়ার কথা। পিএইচ কত হওয়ার কথা? 3 হওয়ার কথা। দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে, যদি দশমিকের পর লাস্টে 1 থাকে, তো সেক্ষেত্রে যে কয়টা সংখ্যা থাকবে পিএইচও তত হবে। বাট এখানে তোমাকে দেখো কি দেওয়া আছে, NaOH এর ঘনমাত্রা দেওয়া আছে, মানে ক্ষারের ঘনমাত্রা দেওয়া আছে। সো এখান থেকে তুমি যেটা পাবা সেটা পিএইচ না, সেটা কি হবে বলতো? POH। যেহেতু তোমাকে ক্ষার দেওয়া আছে, তাহলে এইখান থেকে তুমি যেটা বের করবা সেটা কি হবে বলতো? পিএইচ না, সেটা কি হবে? POH। POH ইকুয়াল টু কত আসবে? এই যে দশমিকের পর 3টা সংখ্যা আছে, POH কত আসবে? 3 আসবে। তাহলে ভাই পিএইচটা কত হবে? POH যদি ভাই 3 হয়, আমরা জানি যে পিএইচ এবং পিওএইচ দুইটা মিলাই হচ্ছে 14। তাহলে তুমি যদি পিএইচ বের করতে হয়, তুমি 14 দিয়ে জাস্ট 3টা বিয়োগ করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা 14 - 3, তার মানে কত? 11। তাহলে পিএইচ কত হবে ভাইয়া? 11 হবে। পিএইচ কত হবে? 11 হবে। এটা কি খুব কঠিন ছিল বলো তো? এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই কমেন্ট করো ক্লিয়ার, আমি নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নাহলে এটা আবার বুঝাই দিব। এরপর যদি এটা বুঝে থাকো তাহলে সবাই পরে 7 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। 7 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। 7 এর অ্যান্সারটা সবাই দ্রুত দিয়ে দাও। 7। সো এর পরে কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা দেখো, 1% NaOH দ্রবণ, ঠিক আছে? 1% NaOH দ্রবণ, এটার অ্যান্সার কি হবে বলো তো? 1% NaOH দ্রবণ, ওকে। তো তোমার ফার্স্টে কাজ কি হবে, এটার ঘনমাত্রাটা বের করে নেওয়া। কত পার্সেন্ট দেওয়া আছে? 1%। তো তুমি কি করবা? 10x/m। এখানে x মানে কত? 1, m কত ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড।
সোডিয়াম কত 23, অক্সিজেন কত 16, আর এক কত আছে বলো তো, আর 16 আর 1 মিলে 17 হয়ে গেল, তাই না? এই সোডিয়াম 23, অক্সিজেন 16, মানে 23 আর 16 39, আর হাইড্রোজেন 1 মানে কত 40। তাহলে কত আসছে 10x/m। আমার ফর্মুলা কি, পার্সেন্টেজ দেওয়া থাকলে s = কি 10x/m। তো আমি এখান থেকে s কত পাই বলো তো, এখানে পাই 10 বাই কত বলো তো 40, 10/40। সো এটাকে তুমি যদি একটু ভাঙো দেখো 40 আর এখানে কত আসছে 10। সো তুমি একটু কি করবে, আমি ক্যালকুলেশনে কিভাবে করি একটু দেখো, এখানে কত আসছে 100 রে 40 দিয়ে ভাগ করতে হবে, 100 ভাগ হচ্ছে কত 40। সো আর একটু করে ফেলি, তোমার কত ছিল 10/40, তাই না? 10/40, আমাকে উপরে 10 নিচে 40। সো আমি আর একটু কাটাকাটি করি, কি পাচ্ছি বলতো 1/4 পাচ্ছি, ঠিক আছে? কত পাচ্ছি 1/4 পাচ্ছি। সো 1/4 মানে কত, 1/4 মানে কত 0.25 না? তার মানে ভাই এটার ঘনমাত্রা কত দেওয়া আছে 0.25 দেওয়া আছে। কত দেওয়া আছে ভাইয়া 0.25 ঘনমাত্রা দেওয়া আছে 0.25। হ্যাঁ ওকে, তবে 0.25 যদি দেওয়া থাকে তখন এটাকে আমার কি করতে হবে, এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে, যেহেতু বোর্ডে আসছে তাহলে ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে। সো ক্যালকুলেটরের সাহায্যে কি মাইনাস লগ কি করতে হবে 0.25, মাইনাস লগ 0.25, মাইনাস লগ 0.25, এটার মান তোমাদের কি করতে হবে ক্যালকুলেটরে বের করতে হবে। মাইনাস, হ্যাঁ মাইনাস লগ 0.25 এর মান তোমার কি করতে হবে ক্যালকুলেটরে বের করতে হবে। সো এখান থেকে তুমি কত পাবা, এখান থেকে তুমি যে মানটা পাবা এই মানটাকে মনে করো x পাবা, এটাকে কি করতে হবে তোমার 14 দিয়ে বাদ দিয়ে দিলে, 14 দিয়ে যখন বাদ দিবা তারপর তুমি কি যেটা পাবা সেটাই হবে কি এটার বলো তো pH। সো log 0.25 এর মান কত আসে বলো তো, log 0.25 এর মান কত আসে, খুব সম্ভবত 0.6 এরকম সামথিং কিছু একটা আসবে, 0.6 এর মতো আসবে আর কি। log 0.25 এর মান কত আসবে 0.6 আসবে আর কি, ঠিক আছে? তো 0.6 কিসের মান আসলো, এটা POH। তোমাকে জানতে চাইছে কি pH এর মান। তো pH এর মান কি করবা 14 থেকে জাস্ট বিয়োগ দিয়ে দিবা। তবে 14 থেকে যদি 0.6 বাদ দাও কত পাও 13.4, কত পাবা 13.4 পাবা। সো তোমাকে কাছাকাছি মান দেওয়া হবে, তুমি log 2 এর মান log 1 এর মান এগুলোর মান কিন্তু মুখস্থ করা যায়। সো log 0.2 এর মান মুখস্থ করা একটু টাফ আছে, ওকে এত বড় ক্যালকুলেশন আসবে না। সো অ্যানসার কোনটা হবে এ হবে, সাতের অ্যানসার কোনটা হবে এ হবে। আচ্ছা 8 নাম্বার, অ্যাসিডের তীব্রতার ক্রম কোনটা সঠিক বলো, অ্যাসিডের সঠিক তীব্রতার ক্রম আস করা হয়েছে। অ্যাসিডের সঠিক তীব্রতার ক্রম কোনটা হবে, এরপরে কোশ্চেনটা অ্যানসার দিয়ে দাও। অ্যাসিডের সঠিক তীব্রতার ক্রম, অ্যাসিডের সঠিক তীব্রতার ক্রম কোনটা হবে অ্যানসার। ওকে 0.6 আসছে, হ্যাঁ ওকে। সো এই ক্যালকুলেশনটা তোমরা আশা করি পারছো। এরপরে আপনারা কয় নাম্বার 8 নাম্বার কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও। 8 এর অ্যানসার দ্রুত দিয়ে দাও সবাই। 8 নাম্বার কোশ্চেন অ্যানসার, 8 নাম্বার কিন্তু খুবই সহজ কোশ্চেন, এটা তোমাদের ভুল করা যাবে না 8 নাম্বার কোশ্চেনটা। সো 8 নাম্বার কোশ্চেন অ্যানসার সবাই দিয়ে দাও। সো এটা তোমরা অনেক জায়গায় আসছে, এটা এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, এটা করতে গেলে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি আমাদের কেন্দ্রীয় পরমাণু জার্মান বের করে আমরা করব, বাট এটা এতদিনে তোমাদের কি হয়ে যাওয়ার কথা মুখস্থ হয়ে যাওয়ার কথা, ওকে। আচ্ছা তোমরা দ্রুত অ্যানসার দিয়ে দাও। ওকে আটেরে 8 ভুল আছে বলতেছে একজন। আচ্ছা দেখি আমরা এখন কোশ্চেনটা দেখিনি, 8 ডি বলছে একজন। আচ্ছা সো দেখি আমরা 8 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে। সো এখানে 4 হবে আর কি, যদি এখানে 4টা দেয় নাই, হ্যাঁ এখানে একটা ভুল আছে হচ্ছে 4টা দেয় নাই আর কি, ওকে। 4টা বাদ দিয়ে আমরা যদি দেখি সবগুলা যেহেতু 4 আছে HClO হবে না, HClO 4 হয় আর কি, ওকে। সো এখানে 4 হবে, হ্যাঁ এখানে টাইপিং হয়তো মিস্টেক আছে। সো আমরা জানি যে আমরা একটু কেন্দ্রীয় মানে HClO 4 এটা বের করি, দেখো কিভাবে বের করে। এখানে আমাদের করে করে বের করার টাইম নাই, আমরা কি করব দ্রুত করব, হ্যাঁ মিস্টেক না ওখানে টাইপিং মিস্টেক হবে আর কি। সো আমরা একটু দেখি, দেখো এখানে কিভাবে বের করে কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন। তো তোমার কাজ কি হবে এটা ইয়া করা, 4 দুগুণে কত আসে বলো তো, এখানে অক্সিজেন কত -2, তাহলে এখানে -8 আর হাইড্রোজেন কত +1, তাহলে -8 এবং +1 মিলে আমি কত পাচ্ছি -7। এখন -7 ওই পাশে গেলে কি হয়ে যায় বলো তো, যেহেতু এটা ইকুয়াল টু 0, তার মানে ওই পাশে গেলে কি হয়ে যাবে +7 হয়ে যাবে, ঠিক আছে কি হয়ে যাবে +7। তাহলে HClO4 আমি কত পেলাম +7 পেলাম। একইভাবে তুমি যদি HBrO4 করো,
HbRO4 কত পাবা বলো তো? HbRO4 +7ই পাবা, যেহেতু সেম জিনিস HbRO4 আর HClO4 মাঝখানে যেহেতু সেম জিনিসই আছে বা হচ্ছে একই গ্রুপের মৌল আছে, তাহলে তুমি ওখানেও কত পাবা? +7 পাবা। ওকে, তাহলে এই দুইটা আমি বুঝলাম। এরপর আসি HNO3 এর ক্ষেত্রে যদি আসি, তো HNO3 এর ক্ষেত্রে দেখো HNO3 টা আমি বের করে দেখাই তোমাদেরকে, আগে ভেঙে ভেঙে বের করে দেখাই, তারপরে শর্টকাট বলতেছি। সো হাইড্রোজেন কত? +1, যেটা বের করবা সেটা x ধরে নিবা, আর এখানে কত? -6 = 0। সো আসতেছে কত? +5। তুমি ক্যালকুলেশন করে দেখো, -5 ও পাশে গেলে +5 হয়ে যায়। সো করতে করতে এমনি এভাবে করে ফেলবা যে এখানে -6 এখানে +1, তার মানে -5 ও পাশে গেলে +5। সো এটা আমরা করলাম। একইভাবে H3PO3 এর ক্ষেত্রেও দেখো সেম, এখানেও কত আসবে তোমার হচ্ছে, আমরা একটু করে দেখি, এখানে কত? -6, মানে অক্সিজেন থেকে -6, হাইড্রোজেন থেকে কি +3, তার মানে আসতেছে কত? -3, ওই পাশে গেলে কি হয়ে যাবে? +3 হয়ে যাবে। তো এই সিরিয়ালটা মোটামুটি ঠিক আছে। এখন দেখো HClO4 কত আসছে? +7 আসছে। HbRO4 কি আসছে? +7 আসছে। সো এদের মধ্যে ছোট কোনটা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। কে ছোট ভাই? ক্লোরিন ছোট। তাহলে ক্লোরিন যেহেতু ভাই ছোট, এই জন্য এটার তোমার তীব্রতাও কি হবে বলতো? বেশি হবে। যখন দেখবা তোমার হচ্ছে জারণ মানটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, তখন দেখতে পাবে কে ছোট সে কি হবে? বেশি তোমার হচ্ছে অ্যাসিডিক হবে আর কি। সো এখানে কে হবে ভাইয়া? HClO4 HbRO4 থেকে কি হবে? বেশি হবে, কারণ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? ডি নাম্বারটা। কোনটা হবে? ডি নাম্বারটা। ওকে, ওখানে জাস্ট O4টা মিসিং ছিল। Fe2O3 এর অম্লত্ব কত? 9 নাম্বার মুখস্থ তোমাদের, বলো Fe2O3 এর অম্লত্ব কত? Fe2O3 এর অম্লত্ব কত? Fe2O3 এর অম্লত্ব কত? Fe2O3 এর অম্লত্ব কত? আচ্ছা, এরপরে সবাই হচ্ছে 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 9 এর অ্যান্সারটা সবাই দ্রুত দিয়ে দাও, যে 9 এর অ্যান্সার কোনটা হবে? Fe2O3 এর অম্লত্ব। মৌসুম আক্তার ফারিনকে ধন্যবাদ। আচ্ছা, সো এরপরে আসি আমরা, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। সেটা হচ্ছে কি অম্লত্ব কত? সো এটা কি মনে রাখবা, দেখো এখানে কত আছে? 2 আছে, আর এখানে কত আছে? 3 আছে। তুমি কি করবা? 2 × 3 করে দিবা, তার মানে কত পাবা? 6 পাবা আর কি। ঠিক আছে, একইভাবে Al2O3 এর ক্ষেত্রে হচ্ছে সেম। Al2O3 এর ক্ষেত্রে দেখো এই যে 2 আর এই 3 গুণ করে দিবা, কত পাবা বলো তো? 6 পাবা। তাহলে এই দুইটার ক্ষেত্রেই কত হবে বলো তো? 6 হবে। ঠিক আছে, Fe2O3 কত লেখা হচ্ছে? 3 × 2, মানে 3 দুগুণা কত? 6। তাহলে অ্যান্সার হবে কোনটা? 9 এর অ্যান্সার হবে এ। 9 এর অ্যান্সার হবে এ। ঠিক আছে, অনেকে সি বলতেছো, না ভাইয়া সি না, 2 × 3। আজকে কমেন্ট করে রাখো, তারপর আর ভুল হবে না। 2 × 3 মানে কত? 3 দুগুণা 6। ওকে, আচ্ছা, এরপর আসি ভাইয়া 10 নাম্বার কোশ্চেনে আসি। দেখো 10 নাম্বার কোশ্চেন কি বলা হয়েছে? মাটির অম্লতা বৃদ্ধি পেলে, মাটির কি হয়েছে? অম্লতা বৃদ্ধি পাইছে। এখন আমাকে পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে? আমার অম্লতা কমাইতে হবে। তো অম্লতা কমাইতে গেলে মানে কি করতে হবে? এখন তোমার ক্ষার বানাইতে হবে। সো ক্ষার বানাইতে গেলে কি করতে হবে বলতো? ক্ষার বানাইতে গেলে কি যোগ করতে হবে বলতো? ক্ষার করতে গেলে, হ্যাঁ 9 এর এ হবে। ওকে, ঠিক আছে, 10 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। এরপরে 10 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। 9 এর এ, 9 এর এ 10। এরপর 10 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও তো 10। ওকে, 10 এর এ বলছে অনিরুদ্ধ রায়, বলছে 10 এর এ। আচ্ছা আচ্ছা, দেখো 10 নাম্বার কোশ্চেন আমাদের যেটা মনে রাখতে হবে ভাইয়া, মনে রাখতে হবে আমার এখন ক্ষার বানাইতে হবে। ক্ষার বানাইতে গেলে আমার কি যোগ করতে হয়? চুন যোগ করতে হয়। কি চুন যোগ করতে হয়? চুন যোগ করতে হয়। আর ভাইয়া যখন তোমার ক্ষার থাকে, যখন তোমার অ্যাসিডিক বানাইতে হয়, তো ভাই মনে রাখবা নাফ নামে একটা নদী আছে না? নাফ নামে একটা নদী আছে, সবাই আমার সাথে কমেন্ট করো নাফ। ঠিক আছে, নাফ, নাফ নামক নদীটা কি? অ্যাসিডিক। নাফ নামক নদীটা কি বলতো? অনেক অ্যাসিডিক। কোনটা অনেক অ্যাসিডিক ভাইয়া? নাফ নদীটা কি? অনেক অ্যাসিডিক। কোন নদী অনেক অ্যাসিডিক? মনে রাখবা ভাইয়া নাফ নদী অনেক অ্যাসিডিক। তো ভাইয়া মনে রাখবা যখন তোমাকে বলবে যে অনেক ক্ষারীয় হয়ে আছে, মানে ক্ষার বৃদ্ধি পাইছে, তোমাকে এখন অম্ল বানাইতে হবে। সো অম্ল বানাইতে গেলে ভাইয়া কি মনে রাখবা? নাফ মনে রাখবা, মানে নাইট্রেট আর ফসফেট। নাইট্রেট আর ফসফেট আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি ভাইয়া? অ্যাসিডিক বানাইতে গেলে। সো আমাকে এখন কি বানাইতে হবে? ক্ষারীয় বানাইতে হবে। আর ক্ষার বানাইতে গেলে আমার কি যোগ করতে হবে বলতো? চুন যোগ করতে হবে। কি যোগ করতে হবে ভাইয়া?
চুন যোগ করতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপর সবাই হচ্ছে 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে যে x2 + 3y2 2xy3। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। সহজ কোশ্চেন, অ্যান্সার চাই সবার, বলো এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? কেপি ও কেসি এর সম্পর্ক তোমাকে আস্ক করা হয়েছে, কেপি ও কেসি এর সম্পর্ক। তো দেখো ভাই, আমাদের এখানে ডেলেন এর মানটাকে বের করি। দেখো ডেলেন মানে কি বলতো? উৎপাদের মোল সংখ্যা কত? 2। বিক্রিয়কের মোল সংখ্যা কত? 4। তাহলে 2 - 4 মানে কত? -2। তাহলে কি হবে? কেপি = কেসি আরটি টু দি পাওয়ার -2। সো এই অপশনটা কোথায় আছে বলো তো দেখি, এই অ্যান্সারটা দাও তো তাহলে তোমরা কোনটা হবে। আমি করেও দিলাম, অ্যান্সার কোনটা হবে? ডি হবে। কেপি = কেসি আরটি টু দি পাওয়ার -2। ডি নাম্বার কোশ্চেনটা অ্যান্সার। এরপর আসি 12 নাম্বার। 12 নাম্বার কি বলা হয়েছে? ভর ক্রিয়া সূত্র কে আবিষ্কার করছে? ভর ক্রিয়া সূত্র কে আবিষ্কার করছে এটা একটু বলো তো। ভর ক্রিয়া সূত্র কে আবিষ্কার করছে? এই কোশ্চেনের আনসার দাও, যে ভর ক্রিয়া সূত্র কে আবিষ্কার করছে? ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র কে আবিষ্কার করছে? 11 ডি। এবার 12 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 12 নাম্বার ভর ক্রিয়া সূত্র কে আবিষ্কার করছে? বারো এ, 12 সি, 12 বি। আচ্ছা 12 এ আসছে, বি আসছে, সি আসছে, ওকে। 12 অনেকগুলো অ্যান্সার আসছে। আচ্ছা আচ্ছা, তো ভাই মনে রাখবা ভর ক্রিয়া সূত্র কে করছে বলো তো? এই যে গুলবাহার একটা গান বেরিয়েছিল না, এই যে কিছুদিন আগে, কিন্তু এটা নিয়ে কিন্তু গানও বেরিয়েছে, গুলবাহার, ঠিক আছে। তোমার বা গুলবার্গ আর কি ওয়েজ বা ওয়েজ, ঠিক আছে, গুলবার্গ আর কে ওয়েজ, এই দুজন কি করছে? তোমার ভর ক্রিয়া সূত্র আবিষ্কার করছে। তোমরা এই যে অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে কিন্তু এটা নিয়ে একটা মিমসও দিছিলাম আর কি, তো তোমাদের মনে রাখা মানে মনে রাখার কথা আর কি। সো কি গুলবার্গ আর কি ওয়েজ, ঠিক আছে, বা পি ভাগে ছিল, বা গুলবার্গ বা ওয়েজ, এরা কি করছে? ভর ক্রিয়ার সূত্র দিছে। আচ্ছা এরপর আসি, তুমি যদি ভুলেও যাও ভাইয়া, এই দেখো কি আছে? ভর ক্রিয়া আছে না, কি আছে? ভর ক্রিয়া। ভর মানে কি ভাইয়া? ওয়েট। ভর মানে কি ভাইয়া? ওয়েট। তো ওয়েট দিয়ে মনে রাখবা কি? ওয়েজ, ঠিক আছে। যদি ভুলেও যাও ভর ক্রিয়া মানে কি? ওয়েট, তো আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো ওয়েট মানে কি বলো তো? ওয়েজ, ঠিক আছে। ওয়েট মানে কি? ওয়েজ, ওকে। ওয়েট মানে কি? ওয়েজ, ওকে। তাহলে গুলবার্গ আর কে ওয়েজ। আচ্ছা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টা? বলো সবুজ রসায়নের মূলনীতি কয়টা? সবুজ রসায়নের মূলনীতি কয়টা? বলো সবুজ রসায়নের মূলনীতি কয়টা? 13 নম্বর কোশ্চেনটা খুবই সহজ। 13 নম্বর কোশ্চেনটা খুবই সহজ, বলো। তোমার হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টা? তো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টা বলো তো? 12টা। কয়টা? 12টা, ঠিক আছে। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টা? 12টা। আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টা? 12টা, ঠিক আছে। কয়টা? 12টা। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টা? 12টা, ওকে। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টা? 12টা। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টা ভাইয়া? 12টা। তাহলে তার অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা। আচ্ছা, এটা কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা কোশ্চেন। এরপর আসি, এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের সবার পারা চাই, এইচএসসি তে আসা কোশ্চেন। দেখো, অম্লীয় বাফা দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য সঠিক সমীকরণ কোনটা? ঠিক আছে, হেন্ডারসন হ্যাসেলবেগ সমীকরণ যেটা। সো বলো তো 14 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? এই কোশ্চেনটা কিন্তু মুখস্থই হয়ে যায়, পিএইচ = এ লগ, মানে এটা মুখস্থই হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু যে পারবা না তাহলে বোঝা যাবে যে তার এইচএসসি তে ভালো প্রিপারেশন নাই। সো এটা কিন্তু ভালো মতো জানতে হবে তোমাদের। 14 নাম্বার কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার দাও তো। 14 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার, 14 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে বলো? 14 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে?
14 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। 14 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা সবাই দ্রুত দিয়ে দাও। ওকে 14 ডি বলছো, একজন কে বলছো, এমডি নাহিদ আলম বলছো ডি, নওশিন সুলতানা বলছো সি। ওকে আচ্ছা, শাহিদুল ইসলাম বলছো ডি। ওকে অনিরুদ্ধ রায় বলছো ডি। আচ্ছা মৌসুমী আক্তার ফারিন বলছো ডি। বাকিরাও জানাও, ভুল হলে হবে, সমস্যা নাই তো। সো আমরা দেখো সূত্রটা কি ছিল ভাইয়া, সূত্রটা ছিল হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ফর্মুলা। ঠিক আছে, পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। এই যে এই ফর্মুলাটা। আর কি কি আছে দেখো, এখানে লবণ বাই অ্যাসিড দিয়ে দিছে, না এটা হবে না। তোমার হচ্ছে এখানে মাইনাস দিয়ে দিছে যেহেতু এটা বাদ। ওকে সো লবণ বাই বেস দিছে, না এটাও হবে না। মাইনাস লবণ বাই বেস, না এটা হবে না। ফর্মুলা কোনটা, পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। তাহলে 14 এর आंसर কোনটা হবে, ডি হবে। 15 নম্বর কোশ্চেনটা আসি, পিএইচ এর মান 2, পিএইচ এর মান 4, প্রথমটি দ্বিতীয় অপেক্ষা কত গুণ অম্লীয়? প্রথমটা দ্বিতীয়টা অপেক্ষা কত গুণ অম্লীয় বলো তো? আচ্ছা ভুলে সি বলছো, ব্যাপার না, ভুল হইতেই পারে। ওকে সো এরপরে কোশ্চেনের आंसर দিয়ে দাও যে কি বলা হয়েছে, যে তোমার পিএইচ এর মান 2 দেওয়া আছে আর পিএইচ এর মান 4 দেওয়া আছে। সো কত গুণ বেশি অম্লীয় বলো তো? পিএইচ এর মান 2 দেওয়া আছে আর 4 দেওয়া আছে, তাহলে কত গুণ বেশি অম্লীয়? সো দেখো, আচ্ছা তোমরা आंसर দাও। দেখো পিএইচ এর মান একটা দেওয়া আছে কত, 2, মানে কত 10 টু দি পাওয়ার -2। একটা হচ্ছে 10 টু দি পাওয়ার -2 দেওয়া আছে, আর একটা পিএইচ কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, মানে কত দেওয়া আছে, 10 টু দি পাওয়ার -4 দেওয়া আছে। একটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার -4, আর একটা কি দেওয়া আছে 10 টু দি পাওয়ার -2 দেওয়া আছে। সো এদের দুইটার মধ্যে পার্থক্য কত বলো তো? 10 স্কয়ার পার্থক্য। কত পার্থক্য? 10 স্কয়ার পার্থক্য। কত পার্থক্য? 10 স্কয়ার পার্থক্য। সো তোমার যেটা কাজ হবে, এরকম টাইপের যদি ম্যাথ আসে, ঠিক আছে, এইরকম টাইপের যদি ম্যাথ আসে, তুমি কি করবা, এই 4 থেকে 2 বিয়োগ করে দিবা। 4 থেকে 2 বিয়োগ করে সেটা কি করে দিবা, 10 টু দি পাওয়ার del n। ঠিক আছে, 10 টু দি পাওয়ার del n করে দিবা আর কি, 10 টু দি পাওয়ার del n। ঠিক আছে, বড়টা বিয়োগ ছোটটা। সো দেখো তোমার কত হইছে, পিএইচ আগে কত ছিল 2, এখন কত হইছে 4 হইছে, তাই না? সো প্রথমটি দ্বিতীয় অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়? প্রথমটা কত, পিএইচ 2, তার মানে কি পিএইচ যত কম হয় আমরা জানি কি তত বেশি অম্লীয় হয় না। পিএইচ 1 কিন্তু বেশি অম্লীয় পিএইচ 5 থেকে, কারণ যত কমতেছে পিএইচ তত বেশি কি হচ্ছে, এটা অম্লীয় হচ্ছে। সো এখানে বলা হয়েছে প্রথমটি দ্বিতীয় অপেক্ষা কত গুণ অম্লীয়। সো কত গুণ 10 টু দি পাওয়ার del n। কত গুণ, তুমি del n কত পাইছো, 2 পাইছো, তাই না? 4 বিয়োগ 2 মানে কত, 2, মানে কত গুণ 10 এর স্কয়ার, মানে কত 100। কত গুণ বেশি অম্লীয়, 100 গুণ বেশি অম্লীয়। তাহলে কোনটা হবে आंसर, বি হবে, 100 গুণ বেশি অম্লীয়। আচ্ছা 16 নাম্বার, এটা কিন্তু আগে শর্টকাট শিখাইছি, দেখেই आंसर বলে দেওয়া যাবে, মাত্র 1 সেকেন্ড লাগবে। ওই যে তোমার একটা এমসিকিউর জন্য কতটুকু সময় পাও, মাত্র 30 সেকেন্ড সময় পাও না? সো এই যে 30 সেকেন্ড, কিছু এমসিকিউ তো কিন্তু আবার বেশি টাইম লাগে, 1 মিনিটও লেগে যায়। সো সেই টাইমগুলো কিভাবে কভার আপ করবা, এই যে এইগুলোতে কভার আপ করবা। এটা কিন্তু দেখেই বলে দেওয়া যাচ্ছে যে এটার आंसर কত হবে। তোমরা দেখি ঝটপট आंसर দিয়ে দাও তো, যে 16 এর आंसरটা কোনটা হবে। এটা কিন্তু দেখেই বলে দেওয়া যাচ্ছে যে 16 এর आंसर কোনটা হবে। বলো 16 নাম্বার কোশ্চেনের आंसरটা কোনটা হবে? 16 নাম্বার কোশ্চেনের आंसरটা সব নাহিদ আলম বলছে 16 সি। আচ্ছা তোমরা যারা বিসি কমেন্ট করো একটু জানাবা আর কি, এর মানে কত নাম্বারের বি কত নাম্বারের সি, এটা একটু জানালে সুবিধা হয় আর কি। ওকে আচ্ছা আচ্ছা দেখো, এটা কিন্তু দেখেই বলে দেওয়া যাচ্ছে যে দশমিকের পর কয়টা সংখ্যা আছে, না 3টা সংখ্যা আছে, তার মানে পিএইচ এর মান কত হবে, 3 হবে। কিন্তু কথা হচ্ছে যে এটা তো এনএওএইচ দেওয়া আছে, তার মানে এটা পিএইচ না, এটা কি হবে, পিওএইচ। পিওএইচ এর মান কত পাইলাম, তোমার হচ্ছে কত পাইলাম, 3 পাইলাম। চাইছে কি পিএইচ এর মান, তাহলে কি করতে হবে, আমি 14 দিয়ে বিয়োগ দিয়ে দিব। 14 - 3 মানে কত, 11। তাহলে आंसर কত হবে, 11। অনেকেই ভুল করে 3 লাগাই দিবে, তাহলে आंसर কোনটা হবে, आंसर কিন্তু হবে সি নাম্বারটা, 11। সো তোমাকে কি দেওয়া আছে, কার ঘনমাত্রা দেওয়া হয়েছে, কি চাইছে, সবকিছু বিবেচনা করে তারপর आंसर দিবা। দেখতে সহজ বাট পারাও সহজ, কিন্তু ওই যে কনফিউশনের কারণে অনেকেই ভুল করে আসবা। তো এই ভুলগুলো করা যাবে না, এখন শিখে যাও, পরীক্ষার হলে ইনশাআল্লাহ ভুল হবে না। 17 নাম্বার, রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটা?
একেবারে অধ্যায়ের শুরুতেই বলছিলাম রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলা। সো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো একটু অ্যান্সার দাও তো, যে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটা। আর আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা আমাদের ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ বা ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমাদের কেমিস্ট্রি বায়োলজি যে কোর্সটা আছে যাবি ডি ইউনিট কোর্সটা, সো সেখানে কিন্তু আমাদের ভর্তি চলতেছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজ অথবা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01643142477, এটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ওইখানে নাম্বারে যোগাযোগ করলেই হবে। টাইম বেশি নাই, মাত্র 1.5 মাসের মতো আছে। এই 1.5 মাসে খুব ভালো মতো একটা রিভিশন তোমার হয়ে যাবে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করো। সো দেখো বিক্রিয়ার সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি, সো এটা কিন্তু সেম একই প্রশ্নে আসছে, আগেই বলে দিছি যে সাম্যে কি থাকবে, স্থিতিশীলতা থাকবে, প্রভাবকের প্রয়োজনীয়তা না, প্রভাবকের কোনো কি বলতো গুরুত্বই নাই এখানে। বিক্রিয়ার একমুখিতা না ভাইয়া, বিক্রিয়ার কি উভমুখিতা, সাম্য অবস্থায় কি থাকবে, বিক্রিয়া উভমুখী বিক্রিয়া হবে, বিক্রিয়া সমাপ্ত না, এই অসম্পূর্ণ বিক্রিয়া, উভমুখী বিক্রিয়াকে কি বলে, অসম্পূর্ণ বিক্রিয়া, কারণ দুই দিক থেকে সমান তালে চলতে থাকে। সো কোনটা হবে, সাম্যের স্থিতিশীলতা। আচ্ছা 18 নম্বর কোশ্চেনে আসি, ভর ক্রিয়া সূত্র নিচের কোনটা সক্রিয় ভর হিসেবে কাজ করে, এটা তো আগেই বলছি যে কোনটা সক্রিয় ভর হিসেবে কাজ করে বলতো, যে ভর ক্রিয়া সূত্রে নিচের কোনটি সক্রিয় ভর হিসেবে নির্দেশ করে, কি কি আছে, আণবিক সংখ্যা, মোল সংখ্যা, পারমাণবিক ভর, মোলার ঘনমাত্রা না, এখানে একটু চেঞ্জ আছে আর কি, তোমরা অ্যান্সার দাও এটা। তাহলে বলো কোনটা অ্যান্সার হবে, কোনটা কাজ করে বলো, কোনটা কাজ করে। আগেরটা অ্যান্সার ছিল আংশিক চাপ, ঠিক আছে, এই ইউনিটের জন্য, হ্যাঁ এই ইউনিটের জন্য আছে। এই ইউনিটেরটা আমরা হচ্ছে এই যে খুব মানে নেক্সট মাসের মধ্যেই শুরু হয়ে যাবে আর কি এই ইউনিটের ক্লাসটা, ফিজিক্স ম্যাথের ক্লাসও শুরু হয়ে যাবে। সো এই ইউনিটেরও আছে। সো এই ইউনিটে যারা ভর্তি হচ্ছে তাদের ম্যাথ ফিজিক্স আছে, যেহেতু কেমিস্ট্রি বায়োলজি আমরা পড়াচ্ছি এই জন্য ডি ইউনিটটা বললাম। সো এই ইউনিটের বিস্তারিত সম্পর্কে জানতেও আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও। আচ্ছা 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। 18 নম্বর কিন্তু আমি আগেও সলভ করাইছি, সো এইটা একটু এর মধ্যে চেঞ্জ আছে আর কি, ঠিক আছে। আগেরটা ছিল আংশিক চাপ, বাট এখন কিন্তু অপশনে আংশিক চাপ কথাটা নাই। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো, আংশিক চাপ যেহেতু নাই, আমি তোমাদেরকে বইও দেখাইছিলাম, বইয়ে আরো একটা অপশন ছিল, তাহলে কোনটা হবে অ্যান্সার বলো। 18D বলছো, 18D বলছো, হ্যাঁ এটা কিন্তু আমি তোমাদের বই বের করে দেখালাম যে দুইটা জিনিস, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা আর একটা কি বলতো আংশিক চাপ, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা আর একটা কি বলতো আংশিক চাপ। এই দুইটা জিনিস হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে ভর ক্রিয়া সূত্রে সক্রিয় ভর হিসেবে কাজ করে। একটু কমেন্ট করে ফেলো, মোলার ঘনমাত্রা আর এটা কি আংশিক চাপ, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হচ্ছে আংশিক চাপ, আর তোমার তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে কি মোলার ঘনমাত্রা। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে 18 অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা। 19 নিচের কোন সম্পর্কটি সঠিক, এখানে রিঅ্যাকশন কি দেওয়া, আচ্ছা ও এমনি আর কি সম্পর্ক জানতে চাওয়া হয়েছে। সো সূত্রই জাস্ট দিয়ে দিছে, মাদ্রাসা বোর্ড 2023 সালে আসা কোশ্চেন। সো কেপি ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেল এন, এটাই তো অ্যান্সার হবে। আর অ্যান্সার দেখা দরকার নেই, 19 অ্যান্সার বি হবে, এটা তোমাদের অ্যান্সার দরকার নাই। 20 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল মানে কেডব্লিউ এর মান চাইছে, ঠিক আছে। সো একই সাথে আমরা দুইটা এমসিকিউ সলভ করব। পানির আয়নিক গুণফল বা কেডব্লিউ এর মান কোনটা হবে বলো, পানির আয়নিক গুণফল বা কেডব্লিউ এর মান কোনটা হবে, পানির আয়নিক গুণফল বা কেডব্লিউ এর মান কোনটা হবে। আর আরেকটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু অ্যাডমিশন ওয়ারিয়র্স যেই গ্রুপটা আছে, ফেসবুক যে গ্রুপটা আছে, ফেসবুক পেজ না গ্রুপ, এই গ্রুপে কিন্তু একটা ফটো কন্টেস্ট চলতেছে। সো ভালোই লড়াই হচ্ছে, আমাদের কিন্তু এটা কিন্তু পুরস্কার 31 তারিখে বা 30 তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা ফটো কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও এখনই অংশগ্রহণ করো অ্যাডমিশন ওয়ারিয়র্স গ্রুপে, তোমাদের জন্য কিন্তু প্রাইজ মানির ব্যবস্থা আছে এবং এটা কিন্তু মানে যার রিয়াক্ট বেশি পড়বে তাকে কিন্তু দেওয়া হবে। সো যারা এইটায় অংশগ্রহণ করতে চাও দ্রুত আর কি জয়েন হয়ে যাও, ওকে। আচ্ছা সো অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে অনেকেই অংশগ্রহণ করছে। সো তোমরা যারা এই ফটো কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও দ্রুত অংশগ্রহণ করো, আর কিন্তু বেশি দিন নাই, একদিনের মতো সময় আছে, ওকে। সো দেখো কেডব্লিউ এর মান কত, কেডব্লিউ এর মান মানে মনে রাখবে 14, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -14। কেডব্লিউ এর মান কত ভাইয়া, 10 টু দি পাওয়ার -14। সো এটা আমার সময় ভার্সিটিতে আসছিল, তো প্যাচ লেগে যায় আর কি, ঠিক আছে। 10 টু দি পাওয়ার -7, এটার কি কোনো একক আছে নাকি একক নাই, এটাও কিন্তু প্যাচ লেগে যায়। তো ভাই মনে রাখবে কি 10 টু দি পাওয়ার মাইনাস কত 14, +14 নাকি -14, -14 আর কি, ওকে। 10 টু দি পাওয়ার -14, 10 টু দি পাওয়ার -7 ইনটু 10 টু দি পাওয়ার -7 দুইটা গুণ হয়ে 10 টু দি পাওয়ার -14 হয়ে যায় আর কি, ওকে। এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা এরপর আমরা ডিটেইলস আরো জানবো। এরপর আসবে HCO3- এই যে এই টপিকটা আজকে বুঝবো ভালো মতো।
অনুবন্ধী অ্যাসিড ক্ষারের টপিকটা একটু ওয়েট করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অনুবন্ধী অ্যাসিড ক্ষার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আগে তোমরা অ্যান্সার দিয়ে দাও যে HCO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারক কোনটা? HCO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারক কোনটা বলো তো দেখি। HCO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারক কোনটা? HCO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারক কোনটা? HCO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারক কোনটা? দেখি তোমরা অ্যান্সার দিয়ে দাও। সেটা হচ্ছে কত? 21-এর অ্যান্সার। 21-এর অ্যান্সারটা বলে দাও দ্রুত। তো দেখো অনুবন্ধী অম্লক্ষারের যে বিষয়টা ভাইয়া, যখন তোমাকে বলবে অনুবন্ধী অম্ল, ঠিক আছে, অনুবন্ধী অম্ল আসবে অথবা অনুবন্ধী কি আসবে? ক্ষার আসবে। তো যখন তোমাকে অনুবন্ধী অম্ল বলবে, অম্ল মানে কি? অ্যাড, ঠিক আছে। অনুবন্ধী অম্ল না, তুমি অ্যাসিড মনে রাখো, ঠিক আছে, অম্ল থেকে অ্যাসিড মনে রাখা বেটার। অ্যাসিড, অ্যাসিডের এতে অ্যাড, ঠিক আছে, অ্যাসিডের এতে কি? অ্যাড। আর অনুবন্ধী যখন ক্ষার বলবে মানে বেস বলবে আর কি, তখন মনে রাখবে বাদ। কি বাদ? একটা হাইড্রোজেন প্লাস বাদ। আর এখানে অ্যাড মানে কি? অ্যাড, একটা হাইড্রোজেন প্লাস অ্যাড। ওকে, সো কি বললাম জিনিসটা আবার বলি। যখন তোমাকে অনুবন্ধী অ্যাসিড বলবে তখন তুমি কি করবা? অ্যাসিডে অ্যাড করবা, একটা হাইড্রোজেন প্লাস অ্যাড করবা। ওকে, যখন বা তোমাকে অনুবন্ধী বেস বলবে তখন কি করবা? বাদ দিবা। কি বাদ দিবা? একটা হাইড্রোজেন প্লাস কি করবা? বাদ দিবা। সো দেখো তোমাকে এখানে কি জানতে চাওয়া হয়েছে? অনুবন্ধী ক্ষারক মানে কি? তোমাকে এখানে বেস জানতে চাওয়া হয়েছে, তার মানে আমাকে কি জানতে করতে হবে বলো তো? বাদ দিতে হবে, একটা হাইড্রোজেন প্লাস বাদ দিতে হবে। তো HCO3 মাইনাস থেকে যখন তুমি একটা হাইড্রোজেন বাদ দিবা তখন কি থাকবে বলো তো? CO3 2 মাইনাস। কি থাকবে? CO3 2 মাইনাস। তাহলে 21-এর অ্যান্সার কোনটা হবে? 21-এর অ্যান্সার হবে বি নাম্বার। তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, অ্যাসিড মানে অ্যাড, অনুবন্ধী অ্যাসিড মানে কি? অ্যাড। আর অনুবন্ধী বেস মানে কি বলতো? বিতে বাদ, ঠিক আছে। অনুবন্ধী বেস মানে কি হবে? বাদ হবে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের গাণিতিক প্রকাশ কোনটি? 22 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে তোমার হচ্ছে গাণিতিক রূপ কোনটা? এটার অ্যান্সার দিয়ে দাও। এরপর সবাই এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে গাণিতিক প্রকাশ কোনটা? একুশের বি, ওকে। 22-এর এ, আচ্ছা 22-এর অ্যান্সারটা দিয়ে দাও। 22 দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, সো দেখো আমরা ফর্মুলাটা যেটা জানি কি? কে এ ইকুয়াল টু কি বলতো? আলফা স্কোয়ার সি। এটা হচ্ছে মেইন ফর্মুলা, ঠিক আছে। কে এ ইকুয়াল টু কি? আলফা স্কোয়ার সি। কে এ ইকুয়াল টু কি? আলফা স্কোয়ার সি। তো তোমাকে এখানে কি বলা হয়েছে? আলফার মানটা বের করতে হবে। সো আলফা ইকুয়াল টু কি আসে বলতো? কে এ বাই, এখানে সি টাই পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর আলফা স্কোয়ারটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার কে এ বাই সি, রুট ওভার কে এ বাই সি, এই যে রুট ওভার কে এ বাই সি। তাহলে 22-এর আনসার কোনটা হবে? 22-এর আনসার হবে এ নাম্বারটা, রুট ওভার কে এ বাই সি। রুট ওভার কি হবে? কে এ বাই সি। আচ্ছা 23 নাম্বার, সবুজ রসায়নের মূলনীতি কয়টা? আগেই বলছি যে সবুজ রসায়নের মূলনীতি কয়টা। আচ্ছা এরপর আসি ভাইয়া 24 নাম্বার, উভমুখী তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার সাম্যাবস্থা কি হবে? ঠিক আছে, এইটা তোমাদের এইচএসসি লেভেলেরও জিনিস, প্লাস হচ্ছে এসএসসি লেভেলেও তোমরা পড়ে আসছো, সো এটা তোমাদের পারা উচিত। বলো তো এটার আনসার কোনটা হবে? যে তোমার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তুমি আরো তাপমাত্রা বাড়াইছো, তাহলে কি হবে? নতুন সাম্যাবস্থা কি হবে বলো তো? তো দেখো বিক্রিয়াটা কি বিক্রিয়া? সো এই তাপ উৎপাদী তাপহারী যে টার্মটা আছে, সো দেখো এটা অলরেডি কি করতেছে? তাপ উৎপন্ন করতেছে, তাই না? সো তাপ উৎপন্ন করলে এর তো আমার তাপমাত্রা বাড়ার লাভ নাই, এটা অলরেডি তাপ উৎপন্ন করতেছে, তাপমাত্রা আমার কমাইতে হবে। সো যেটা তাপ উৎপাদী বিক্রিয়া, তোমার কাজ হচ্ছে উৎপাদ বাড়ানো, যেটা সেটা মনে রাখা, ঠিক আছে। উৎপাদ আমি কিভাবে বাড়াতে পারি এটা আমি মনে রাখবো, ঠিক আছে। সো উৎপাদ আমি কিভাবে বাড়াতে পারি? যেটা তাপ উৎপন্ন করতেছে, তাপ উৎপাদী বিক্রিয়া, সেটার আমার তাপমাত্রা কি করতে হবে বলতো? কমাইতে হবে। সেটা আমার তাপমাত্রা কি করতে হবে? কমাইতে হবে, তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে। আর যেটা তাপ হারি বিক্রিয়া, যেটা কি তাপ হারি বিক্রিয়া, সেটা তো তাপ হারাচ্ছে, তার মানে এটার যদি আমার উৎপাদ বেশি পেতে হয় তাহলে কি করতে হবে? তাপ আমার কি করতে হবে বলতো? তাপমাত্রা কি করতে হবে বলতো? বাড়াতে হবে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা।
তাপ উৎপাদী মানে কি এটা অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, তাপমাত্রা কমাইতে হবে। আর তাপ হারি বিক্রিয়া, এটা হারাচ্ছে, এর জন্য আমার কি করতে হবে, উৎপাদ বাড়ানোর জন্য তাপমাত্রা বাড়াতে হবে। সো দেখো এটা কি করছে, তাহলে আমাদের উৎপাদ বাড়বে। সো দেখো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমার উচিত ছিল কি তাপমাত্রা কমানো, আমি কি করছি তাপমাত্রাটাও বাড়াই দিছি, তাহলে কি হবে উৎপাদের পরিমাণ কি বাড়বে, উৎপাদের পরিমাণ তো বাড়বে না, উল্টাটা হবে। তাহলে কি হবে, উৎপাদের পরিমাণ কি হবে বলতো, কমে যাবে। উৎপাদের পরিমাণ কি হবে তাহলে, কমে যাবে। এই যে যারা এ বলছো বা অন্য অ্যান্সার দিছো তারা কি এটা ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্ট করো ক্লিয়ার। সো এটা উৎপাদের পরিমাণ কি হবে বলতো, কমে যাবে, কারণ তাপ উৎপন্ন অলরেডি করতেছে। সেটা আমি আর কেন তাপ দিব, তাপ দিলে তো আর উল্টা পিছনের দিকে চলে আসবে, এটা আমি তাপ কমাইতে হবে, তাই না। সো মনে করো তোমার একটা ফোন অলরেডি হিট করতেছে, তুমি এটা আরো কেন তাপ দিবা, হিট করা তো দরকার নাই, তাই না। সো যখন এটা ঠান্ডা হয়ে যাবে মানে তাপ হারাচ্ছে, তখন তুমি এটাকে নর্মাল অবস্থা রাখার জন্য তাপমাত্রা দিবা আর কি। এভাবে জিনিসটা মনে রাখবা। তাহলে 24-এর আনসার কোনটা হবে, বি নাম্বারটা। ওকে, ক্লিয়ার হয়ে থাকলে ক্লিয়ার কমেন্ট করো। 25 নাম্বার, এটা তোমাদের জানা উচিত, বলো 25 নাম্বার। 25 নাম্বার কি বলা হয়েছে, যে সাদা কাপড়ে হলুদের দাগ সাবান দিয়ে ধোয়ার পর সেটি কোন বর্ণ ধারণ করে। এটা তো তোমাদের দৈনন্দিন জীবনে লাগে। আচ্ছা বলো কোনটা আনসার হবে, বি হবে। 25-এর আনসার দাও, এরপরে 25 নাম্বার কোশ্চেনটার আনসার দ্রুত দিয়ে দাও, 25। আর সবাই আর কি এই যে এই 54 জন যারা ক্লাস করতেছো তোমরা তো কেউ রিয়াক্ট দাও না, তোমরা ভিডিওতে রিয়াক্ট দিয়ে দাও, তোমরা অ্যাডমিশন ওয়েবসাইট পেজের সাথে কানেক্টেড হয়ে যাবা। অনেকে বিভিন্ন জায়গা থেকে বা গ্রুপ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেছো, তোমরা সব অ্যাডমিশন ওয়েবসাইট পেজে করবা, ক্লাস করবা এবং রিয়াক্টও দিয়ে দিবা আর কি, ঠিক আছে। এই যে রিয়াক্ট না দিলে কিন্তু পেজে আসলে বলা যায় যে এটা রিচ পায় না আর কি ঠিক মতো, বা সবার সামনে যায় না। তো তোমরা একটু সবাই শেয়ার করে দিবা, পাশাপাশি একটু রিয়াক্টটাও দিয়ে দিবা, ওকে। আচ্ছা যেমন এখন রিয়াক্ট কয়টা আছে, 40টা, অথচ লাইভে কিন্তু এখনো আছে কয়জন, 51 জন আছে। তাইলে 51 জনও যদি সবাই যদি রিয়াক্টটা দিয়ে দাও তাহলেও কিন্তু 51টা রিয়াক্ট আসে। এমনি হচ্ছে পেজে একটু প্রবলেম আছে, সো এই জন্য আর কি তোমাদের কাছে বলতেছি, না হলে আসলে বলতাম না, ওকে। আচ্ছা 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 দেখো তো ভাই, এই যে আমার কি দিয়েছে, কি দাগ লাগছে বলতো, হলুদের দাগ লাগছে। এখন ভাই হলুদে কি থাকে, হলুদে থাকে ভাই টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। কমেন্ট করো কি অ্যাসিড থাকে, হলুদে থাকে কি টার্টারিক অ্যাসিড। হলুদে থাকে ভাই কি অ্যাসিড, টার্টারিক অ্যাসিড থাকে, বুঝছো। জামা কাপড় ধো না যখন হলে থাকবা, অবশ্য এখন হলে ওয়াশিং মেশিন আছে আর কি, জাহাঙ্গীরনগরে কিন্তু প্রতিটা হলে কিন্তু ওয়াশিং মেশিন আছে। সো তোমার কাপড় না ধুইলেও সমস্যা নাই, তুমি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে ফেলতে পারবে, ওকে। সো যারা কাপড় ধুইতে পারো না কোনো টেনশন নাই। সো দেখো টার্টারিক অ্যাসিড, তাহলে হলুদে কি থাকে ভাই, কোন অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড থাকে। আর সাবানে কি থাকে বলতো, ক্ষার থাকে। তো ভাই এই যখন ক্ষার আর যখন তুমি এই যে অ্যাসিডের বিক্রিয়া করাবা, তখন কি বিক্রিয়া হবে, প্রশমন বিক্রিয়া হবে। সো প্রশমন বিক্রিয়ার ফলে ভাই কি কালার দিবে বলতো, দুইটা মিলায় লাল কালার দিবে। কি কালার দিবে ভাইয়া, লাল কালার দিবে। কি কালার দিবে মনে রাখবা ভাইয়া, লাল কালার দিবে, ঠিক আছে। কি কালার দিবে, লাল কালার দিবে, ওকে। আচ্ছা 26 নাম্বার কোশ্চেন আছে, এই যে 26 নাম্বার কোশ্চেনটার আনসার তোমরা দেখো 26। কোশ্চেনটা জুম করব, আচ্ছা ঠিক আছে কোশ্চেন জুম করে দিচ্ছি, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ক্যামেরাটা। এরপরে কোশ্চেন আনসার দাও, 26 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও, 26। এখন আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ 26 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, নাইট্রোজেন প্লাস 3H2 2NH3 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক, বলো তো এইটার আনসার কোনটা হবে। 26 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও, 26। ওকে 26 নাম্বার কোশ্চেনের আনসার তোমরা দিয়ে দাও, যে নাইট্রোজেন প্লাস 3H2 2NH3 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক। 26-এর এ। আচ্ছা দেখো এটা কিভাবে করব আমরা, কেসি বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল উৎপাদের কি হবে বলো তো, উৎপাদ কি আছে, NH3 আছে।
তো NH3 তুমি লিখবা, বিক্রিয়ক কে আছে আর নাইট্রোজেন আছে আর H2 আছে, তাহলে নাইট্রোজেনকে থার্ড ব্র্যাকেট দিবা, ঘনমাত্রা যেহেতু, হাইড্রোজেনকেও কি করবা থার্ড ব্র্যাকেট দিবা। এখন ভাই পাওয়ারে কোনটা যাবে, তোমার সামনে যেটা থাকে সেটা কোথায় যায়, পাওয়ারে যায়। অ্যামোনিয়ার সামনে কত ছিল, 2 ছিল, এটা পাওয়ারে চলে যাবে স্কয়ার। নাইট্রোজেন একটা ছিল, নাইট্রোজেনের পাওয়ারে কিছু যাবে না, হাইড্রোজেন 3 মোলার ছিল, তাহলে এখানে পাওয়ারে কত যাবে বলতো, 3 যাবে। তাহলে অ্যানসার দেখো তো কোনটা হয়, কোনটা মেলে, আমার অপশন কিন্তু এ মেলে। কোনটা মিলে যায়, অপশন এ মেলে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে এ নাম্বারটা। ফার্স্ট এটাই মিলে গেছে, কষ্ট করে বাকি অপশনগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপর আসি ভাইয়া 27। 27 এর অ্যানসারটা দেখি কে দিতে পারো। পানির আয়নিক গুণফল KW এর একক কোনটা, বলো। পানির আয়নিক গুণফল KW এর একক কোনটা। পানির তোমার হচ্ছে আয়নিক গুণফল KW এর মান কোনটা, আমরা তো একটা শিখছি, বাট এটা কিছু তোমার আরেকটা জানতে চাওয়া হয়েছে, এইটা অ্যানসার কোনটা হবে দেখি তো। 27 এর অ্যানসারটা দাও তো দেখি। 27 এর অ্যানসার দেখি কে দিতে পারো সঠিক অ্যানসারটা দেখি। 27, আমি সরে দাঁড়াচ্ছি, দেখা যাচ্ছে এখন। বলো 27 নাম্বার কোশ্চেনের অ্যানসার দেখি কে সঠিকভাবে দিতে পারো। 27 নাম্বার কোশ্চেন, দ্রুত অ্যানসার দিয়ে দাও। 27 নাম্বার, হ্যাঁ পাওয়ারের মূল নাম্বার যাবে। কতক্ষণ ক্লাস চলবে, এই তো বেশি কোশ্চেন নাই, 27 আছে তো 30টা আছে মেবি, আর কয়টা আছে, 30টাই, হ্যাঁ আর বেশি কোশ্চেন আর 2-3টা কোশ্চেন আছে। ওকে, আমরা প্রতিদিন অল্প অল্প করে সলভ করব, ডেইলি ইনশাআল্লাহ সলভ করব আর কি, বেশিক্ষণ হবে না। বলো বলো 27 এর ডি বলছে, নাহিদ আলম বলছে 27 এর ডি। আচ্ছা, রদিলা রহমান মিষ্টি বলছে 27 এর ডি। সালমান ফার্সি স্বাধীন বলছে 27 এর ডি। লিখন বিশ্বাস বলছে বি। ওকে ফাইন। আনিশা বলছে ডি। সালমান তিথি গ্লোরিয়া বলছে ডি। ওকে, আচ্ছা শাহিদুল আলম বলছে ডি। মৌসুমী আক্তার ফারিন বলছে ডি। লিখন বিশ্বাস বলছে ডি। আচ্ছা, বেশিরভাগই অ্যান্সার বলছো ডি, নামগুলো একটু না পড়লে তোমরা মাইন্ড করবা। সো মেহেরুন্নেসা বলছে ডি, তোমরা কম মাইন্ড করবা তাহলে পড়বো। ওকে, আচ্ছা দেখো এটা একটু মুখস্থ করবো আর কি কষ্ট করে। গ্রাম, তারপরে কি আয়নের স্কোয়ার, ঠিক আছে, গ্রাম আয়নের স্কোয়ার লিটার টু দি পাওয়ার -2। তো দেখো আয়নে কিন্তু স্কোয়ার আর লিটারে কিন্তু কি বলতো -2। এখন পারতেছো, বাট পরীক্ষা হলে এটা প্যাচ লেগে যাবে, কোনটায় +2 কোনটায় -2। সো গ্রাম আয়ন স্কোয়ার লিটার টু দি পাওয়ার -2। গ্রাম আয়ন স্কোয়ার লিটার টু দি পাওয়ার কত, -2। হ্যাঁ 9 9:30 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 10টায়। কারেন্ট নাই, এখনো স্টিল কারেন্ট নাই, আমি এসি ছাড়াই কিন্তু হচ্ছে ক্লাস নিচ্ছি। এই যে দরজা খুলে ক্লাস নেওয়া লাগতেছে, জাস্ট বিকজ অফ আইপিএস ছিল বলে নিতে পারতেছি, নাইলে আজকে ক্লাসটা নিতে পারতাম না। নেটও আগের নেটটায় বলা যায় যে কারেন্ট না চলে গেলে আগের নেটও চলে যাইতো, বাট আজকে নেটও আছে, কারেন্টও আছে, বাট গরমের মধ্যে ক্লাস নেওয়া লাগতেছে, যেহেতু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা আছে, সো এর মাঝখানে আসলে ক্লাস নিচ্ছি। তো আশা করি তোমরা জিনিসটাকে কনসিডার করবা। সো গ্রাম আয়ন স্কোয়ার লিটার টু দি পাওয়ার -2। আচ্ছা, এরপর আসি ভাই টিএসপি এর সঠিক সংযুক্তি কোনটা বলতো। টিএসপি মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। ক্লাসের আগে আমাকে একটু মেনশন করবেন প্লিজ। আচ্ছা তুমি গ্রুপগুলোতে থাকো, মেনশন পেয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা তোমরা বলো তো তোমরা কি এরকম ক্লাস আরো চাও, নেক্সট থেকে এরকম আরো ক্লাস চাই তোমাদের, তাহলে একটা রুটিন বানাই দিব। সেই রুটিন ওয়াইজ হচ্ছে তোমরা একটা মনে করো আমাদের কোশ্চেন সলভিং ক্লাস বা এরকম ক্লাসগুলো হবে আর কি। সো তোমরা কি এরকম ক্লাস আরো চাও, বলো। হ্যাঁ ফারজানা তাসনিম কমেন্ট করছো গ্রাম আয়ন স্কয়ার লিটার টু দি পাওয়ার -2। ওকে, আচ্ছা টিএসপি এর সঠিক সংযুক্তি কোনটা। আচ্ছা দেখো ট্রিপল সুপার ফসফেট বা এটাকে কি বলা হয় বলতো, মনো ক্যালসিয়াম ফসফেটও বলা হয়, ঠিক আছে। ট্রিপল সুপার ফসফেট বা মনো ক্যালসিয়াম ফসফেট। এই যে মনো ক্যালসিয়াম কি বলতো ফসফেট, মনো ক্যালসিয়াম ফসফেট। সো তোমরা অনেকে যেটা করো, তোমরা অনেকেই কি করো, অপশন দেখো ভাইয়া বড়, এই যে অপশনটা অনেক বড় আছে, তার মানে এটাই মনে হয় অ্যান্সার হবে। এই ফাঁদে কিন্তু কেউ পা দিও না, এটা অনেক জায়গায় হয়, বাট এই ফাঁদে কেউ পা দিও না যে অপশন বড় বললে এটাই অ্যান্সার হবে, এমন কিন্তু না। ওকে, সো মনে রাখবা মনো ক্যালসিয়াম ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট। ওকে, আচ্ছা
আচ্ছা, সো মনো ক্যালসিয়াম ফসফেট, এই যে বলছো যে আমিও জানি না কোন ক্লাস হয়, তুমি হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা ফলো দিয়ে রাখবা, পাশাপাশি হচ্ছে নোটিফিকেশনটা অন করে রাখবা, তাহলে সব আমি তো মেনশনও করে দিই, তোমাদেরকে জানাইও দিই, তো সব জেনে যাবা। আর যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড নাই, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবা, টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা আপলোড করে দিব আর কি, ঠিক আছে, ব্যাখ্যা সহ সমাধান সহ টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিব। তো সবাই আর কি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। টেলিগ্রাম গ্রুপটা কি অ্যাডমিশন ওয়ারিয়র্স লিখে সার্চ দিলেই পেয়ে যাবা, আমাদের টেলিগ্রাম গ্রুপটা অ্যাডমিশন ওয়ারিয়র্স লিখে সার্চ দিলে পেয়ে যাবা। আর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, অথবা কমেন্ট মানে আমি হচ্ছে একটু পরে পোস্ট করে দিয়ে দিব আর কি, ওকে। সো সবাই টেলিগ্রাম গ্রুপে এটার পিডিএফটা পেয়ে যাবা। সো তোমার কাজ কি হবে, ক্লাস শেষে তুমি যখন এই পিডিএফটা দেখবা এবং ব্যাখ্যাগুলো সলভ করবা, প্রশ্নগুলো মাথায় কিন্তু কি হয়ে যাবে বলো তো, গেঁথে যাবে। সো পিডিএফটা তোমাদেরকে অ্যাডমিশন ওয়ারিয়র্স যে ইয়াটা আছে, টেলিগ্রাম চ্যানেলটা আছে, ওখানে আপলোড করে দিব। সো বলো, কোন বিক্রিয়াটি অসমসত্ব রাসায়নিক সাম্যাবস্থার উদাহরণ? অসমসত্ব রাসায়নিক সাম্যাবস্থার উদাহরণ কোনটা? অসমসত্ব রাসায়নিক সাম্যাবস্থার উদাহরণ কোনটা? আচ্ছা আমি এদিকে শুরুতে, অসমসত্ব রাসায়নিক সাম্যাবস্থার উদাহরণ কোনটা? অসমসত্ব রাসায়নিক সাম্যাবস্থার উদাহরণ কোনটা? বলো, অসমসত্ব রাসায়নিক সাম্যাবস্থার উদাহরণ কোনটা? 29 সি, 29 সি বলছো, ওকে। 29 সি আসতেছে বেশি অ্যান্সার, ওকে। আচ্ছা আমরা দেখি 29 অ্যান্সার কোনটা হবে। আচ্ছা তো দেখো, আমাদের যেটা লাগবে অসমসত্ব, ভাইয়া সমসত্ব মানে কি মনে পাবে, বিক্রিয়ক এবং সমসত্ব মানে কি সবাই সমান, বিক্রিয়ক এবং উৎপাদ সবাই যদি ভাইয়া সেম ফেজে থাকে, বিক্রিয়ক উৎপাদ সবাই যদি ভাইয়া সেম ফেজে থাকে, সেটাকে বলা হয় সমসত্ব। আর অসমসত্ব মানে কি, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যে কোনো একটা যদি অন্য ফেজে চলে যায়, তখন সেটাকে আমরা বলবো কি অসমসত্ব প্রভাবক। সো দেখো তো এখানে কোনটা আর কি এরকম আছে, তো দেখো আমরা এখানে গ্যাস 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 সবগুলাই সেম, গ্যাস গ্যাস গ্যাস, এটাও সেম, সলিড সলিড, আবার এবার সেটা কি হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। তো এটা কিন্তু ঠিক নাই, এটা কি অসমসত্ব রাসায়নিক সাম্যাবস্থার উদাহরণ, দেখেই কিন্তু উত্তর দিয়ে দেওয়া যাচ্ছে। এই যে বি বলছো, ভাইয়া বি কেন হবে, গ্যাস গ্যাস হবে না তো, গ্যাস বা সলিড যদি দুইটা ভিন্ন ফেজে থাকে, তখন সেটাকে আমরা বলবো কি অসমসত্ব প্রভাবন। 30 নাম্বার, হ্যালো অ্যাসিড সমূহের মধ্যে কোনটি তীব্রতম বলতো, হ্যালো অ্যাসিড সমূহের মধ্যে কোনটি তীব্রতম? তো ভাইয়া তোমার এত মনে রাখা দরকার নাই যে মানে পর্যায় সারণীর উপরে নিচে বামে ডানে এত কাহিনী করব না আমরা। তো ভাই মনে রাখবা যে হ্যালো অ্যাসিড সমূহের মধ্যে কোনটা তীব্রতম। তো দেখো তুমি কাউকে হ্যালো দিচ্ছ, তুমি কি বলবা, এইচবিআর বলবা, এইচসিএল বলবা, তারপরে কি এইচএফ বলবা নাকি এইচআই বলবা? হাই বলো না, আমরা কাউকে হ্যালো বলতে গেলে কি বলি, হাই বলি, হ্যালো বা হাই তো বলি, তাই না? তো হ্যালো অ্যাসিড সমূহের ক্ষেত্রে ভাইয়া কোনটা বেশি তীব্রতম? মানুষকে আমরা মেসেঞ্জারে কি রিপ্লাই দিই, হাই রিপ্লাই দিই, বা কাউকে দেখলে কি বলি, হাই বলি, তাই না? সো মনে রাখবা হচ্ছে হ্যালো অ্যাসিড সমূহের মধ্যে কোনটা সবচেয়ে বেশি তীব্রতম, হাই, মানে হচ্ছে হাই, হ্যালো অ্যাসিড হাই, ওকে। হ্যালো হাই, সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো, হ্যালো হাই, ঠিক আছে, হ্যালো হাই, ওকে, হ্যালো হাই, ঠিক আছে। তো এই হ্যালো হাই করতে করতে আমরা কি চলে আসছি বলতো, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, বাইয়ের টাইমে চলে আসছি আর কি, ঠিক আছে। আচ্ছা, সো হ্যালো হাই মানে হ্যালো হাই মানে সবচেয়ে বেশি তীব্রতমকে হাই হয়ে যাবে, ওকে। সো হ্যালো অ্যাসিড মধ্যে সবচেয়ে বেশি তীব্রতমকে এইচ আই হচ্ছে কি সবচেয়ে বেশি তীব্রতম, কে এইচ আই হচ্ছে সবচেয়ে বেশি তীব্রতম। হ্যাঁ, ফার্সি স্বাধীন আমরা সবসময় কি করি বলতো, আমরা সবাই হচ্ছে ক্লাস শেষে বাই বলি, বাট আজকে আমরা বাই না বলে আমরা সবাই কি বলবো, হাই বলবো আর কি, ওকে। সো আমরা সবাই কি বলবো, হাই বলবো। আচ্ছা, সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের ক্লাস কিন্তু চলতেছে পেইড ব্যাচে। গতকালকে হচ্ছে আমাদের জুওলজি ক্লাস হয়েছে, জুওলজি হাইড্রা শেষ হয়েছে, আগামীকালকেও কিন্তু আমাদের ক্লাস আছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, ক্লাসগুলো মিস দিও না, সময় হাতে বেশি নাই। সো ভর্তি হওয়ার জন্য আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে,
এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় নক দিলেই হবে। ওকে, এবং আমাদের ইনশাল্লাহ ক্লাস চলতে থাকবে। সো সবাই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা ফলো দিয়ে রাখো। এখানে হচ্ছে আমরা কোশ্চেন সলভিং ক্লাস করব, আর আমাদের যে পেইড ব্যাচগুলো আছে সেখানে আমরা কি করব বলতো, একেবারে বেসিক থেকে তোমাদেরকে শেখানো হবে। ওয়ারিয়র্স 5.0 যেটা আছে এখানে কিন্তু একেবারে বেসিক থেকে তোমাদের শেখানো হচ্ছে, বই দাগায় দাগায় পড়ানো হচ্ছে আর কি। ঠিক আছে, এটা কিন্তু আসলে বলা যায় যে অনেক ইফেক্টিভ। টাইম একটু বেশি লাগে, টিচারদের একটু প্যারা হয়, বাট বই দাগায় দাগায় যখন পড়ানো হয় বা বই লাইন বাই লাইন পড়ানো হয় তখন পুরাটাই কিন্তু ভালো মতো কভার হয়ে যায়। ওকে, সো তোমাদের এখন কাজ কি হবে বলো, তোমাদের এখন কাজ কি হবে? এই যে আমি আজকে এখন তোমাদের শেষ করাই দিলাম, এরপর কাজ কি হবে? এরপর ভাই তোমার ফার্স্ট যে কাজটা হবে, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, এই যে তোমরা যা কে কে মেডিকেল এক্সাম দিবা একটু কমেন্ট করো তো, যে আমি মেডিকেল এক্সাম দিব। মেডিকেল এক্সাম কে কে দিবা একটু কমেন্ট করে জানাও তো মেডিকেল। আচ্ছা, সো বলি ফার্স্ট অফ অল তোমাকে এখন যেটা পড়াই দিলাম 4 অধ্যায় আর কি। তো তুমি এটা ভাইয়া আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা তুমি একটু 10 মিনিট কি করবা, চোখ বুলাবা, বা পিডিএফটা যদি সলভ করে দিছি তুমি একটু 10 মিনিট পিডিএফটা একটু চোখ বুলাবা, দেখবা এটা মাথায় গেঁথে যাচ্ছে। সো পিডিএফটা তুমি একটু 10 মিনিট চোখ বুলাবা আর কি। ওকে, পিডিএফটা 10 মিনিট চোখ বুলাবা। এরপর তোমার যেটা কাজ হবে, যেই টপিকগুলো তুমি সমস্যা পাচ্ছ সেইগুলো তুমি কি করবা, মেইন বুক বই খুলে, ঠিক আছে, নট গাইড, মেইন বই খুলে কি করবা, সেই টপিকটা তুমি ক্লিয়ার করে নিবা। ওকে, তাহলে ফার্স্ট অফ অল পিডিএফটা দেখবা, তারপরে হচ্ছে মেইন বুকটা পড়বা ভালো মতো, যেই টপিকটার সমস্যা হয়। থার্ড তোমার যেটা কাজ হবে, তোমার কাছে যেই বই আছে বিচিত্রা বা অ্যাসপেক্ট বায়োলজি যেই বই আছে সেখান থেকে তো ভার্সিটি সব কোশ্চেন আছে, সেখান থেকে তুমি ডিইউ, আরইউ, জেইউ, সিইউ এই 4টা ইউনিভার্সিটির কোশ্চেন মাস্ট সলভ করবা। এখন তোমার শুধুমাত্র ডিইউ তে পরীক্ষা দিবা বলে ডিইউর কোশ্চেন সলভ করবা, জেইউ তে পরীক্ষা দিবা বলে জেইউ কোশ্চেন সলভ করবা এমন না, তোমার এখানে প্যারালালি 4টা ইউনিভার্সিটি কোশ্চেন কি করতে হবে বলো তো, সলভ করতে হবে। ওকে, তারপর কি করবা, তারপর হচ্ছে তুমি আমাদের মনে করো কোনো সমস্যা হলে সেটা আমাদের কে দেখাবা যে এই কোশ্চেন সলভ করছে, মানে প্রবলেম ফেস করতেছি বইয়ে পড়ার সময়। তারপর তোমার কাজ কি হবে, এক্সাম দেওয়া আর কি। ঠিক আছে, এক্সাম দিলে তোমার প্রিপারেশন 100-এ 100। আমি এভাবে পড়ছি এবং এভাবে পড়েই কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। তো আমি যেই পদ্ধতিতে ফলো করছি সেটাই তোমাদের জানালাম। এই যে তোমার হচ্ছে এই যে এখানে এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন যদি এভাবে পড়তে পারো অনেক ভালো কিছু করতে পারবা। এই লাগবে ওই লাগবে এত কিছু আর কি লাগে না, তুমি জাস্ট এই কয়েকটা জিনিস ভালো মতো পড়ো না তাহলেই হবে। ঠিক আছে, 10 জায়গায় ক্লাস করা লাগে না, একটা জায়গায় ভালো মতো ক্লাস করো, ভালো মতো প্রিপারেশন নাও, হয়ে যাবে। নিজের টাইমটা দাও পড়ার টেবিলে। একটা স্টুডেন্ট আমি দেখলাম সে হচ্ছে একই সাথে যে এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছে, ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছে, মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিচ্ছে, মানে সব একসাথে নিচ্ছে। এরকম করলেও কিন্তু হবে না, তোমাকে একটাই স্পেসিফিক ভাবে ভালো মতো প্রিপারেশন নিতে হবে, পাশাপাশি আরেকটাই ব্যাকআপ রাখতে হবে। বাট একসাথে যদি সব জায়গায় প্রিপারেশন নিতে যাও দিন শেষে 2 নৌকায় পাড়া দেওয়ার কারণে কোনোটাই কিন্তু চান্স হবে না। তোমাকে একটা একেবারে ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে হবে, যদি ইনকেস না হয় সেক্ষেত্রে আমার ব্যাকআপ আর একটা থাকবে, বাট একসাথে 10-12টা জায়গায় প্রিপারেশন নিবা না। ওকে, আচ্ছা সো এই আর কি মোটামুটি আমরা বললাম যে এই 4টা জায়গা করবা। আচ্ছা, যারা মেডিকেল এক্সাম দিবা তাদের ক্ষেত্রে বলে রাখি যে এখানে কিন্তু ভাইয়া তোমরা অনেকেই দেখছো যে মেডিকেলে জিপিএটা কিন্তু কমাই দিচ্ছে। মানে বায়োলজিতে আগে কি চাইছিল, বায়োলজিতে আগে এ থাকলেও এক্সাম দিতে পারতো, বাট এখন সেটাকে কমায় এ মাইনাস করছে। সো ভাই এখানে আলটিমেটলি লাভ কি হয়েছে, যার ভাইয়া এ মাইনাস আছে তার কিন্তু জিপিএ কিন্তু এমনি কম, এবং জিপিএ কিন্তু মার্কস কিন্তু কমায় নাই, বরঞ্চ জিপিএ মার্কস বাড়াই দিছে। গত বছর যেখানে ভাইয়া এইচএসসি তে জিপিএ ছিল 50, সেখানে এবছর এইচএসসি জিপিএ কত করে দিছে, 60 করে দিছে। সো আলটিমেটলি এটাই কিন্তু যদি বেনিফিট কেউ পায় সেটা হচ্ছে প্রাইভেট মেডিকেলে যারা আছে বা প্রাইভেট মেডিকেল কলেজগুলো বেনিফিট পাবে, বাট স্টুডেন্টরা কিন্তু আলটিমেটলি কোনো বেনিফিট পাচ্ছে না, তোমার মার্কস কিন্তু অনেক ভালোই কাটতেছে। সো এইটা দেখে কেউ খুশি হয় না। যেমন আমি একটা স্টুডেন্টকে দেখলাম, সে কি করছে, তোমার হচ্ছে মেডিকেল প্রিপারেশন বাদ দিয়ে দিছে, বাট কারণ তার জিপিএ মানে এই বায়োলজিতে এ আছে তাই মানে এ মাইনাস আছে তাই সে পারবে না। বাট এখন যখন আবার সার্কুলারে কমাই দিছে এ মাইনাস, তখন সে আবার কিন্তু মেডিকেল প্রিপারেশন শুরু করছে। বাট অথচ মেডিকেলে কিন্তু তার প্রায় বলা যায় যে 6 থেকে 7 মার্কস কাটা যাচ্ছে। তো 6 থেকে 7 মার্কস কাটা নিয়ে মেডিকেল প্রিপারেশন নেওয়া হচ্ছে অনেকটাই রিস্ক। সেক্ষেত্রে তুমি যদি এই টাইমটা ভার্সিটির জন্য দাও অনেক ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, তো সবাই চেষ্টা করো যে এই যে বলা যায় যে আবেগে বা ইমোশনাল হয়ে সিদ্ধান্ত না নেওয়ার। এই যে মাইনাসে কমাই দিচ্ছে এটা আলটিমেটলি কোনো লাভই হয় না, তোমার জিপিএর মার্কস তো সেই ভালোই আছে তাই না, জিপিএর মার্কস তো সেই 10ই রাখছে, 10 না আরো বেশি রাখছে আর কি। ঠিক আছে, 60 রাখছে হচ্ছে তোমার এইচএসসি তে, আর 40 রাখছে এসএসসি তে। এই জিনিসটাও মাথায় রাখবা। ওকে, আচ্ছা ভাইয়া এই ইউনিট নিয়ে কিছু বলেন।
আচ্ছা এই ইউনিট নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে এই ইউনিটের আজকেও তোমার হচ্ছে কথা হইলো তোমার হচ্ছে 3জন টিচারের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেটা হচ্ছে তোমার কে সাইফ ভাইয়া, তারপর হচ্ছে অনাবিল ভাইয়া, আর হচ্ছে তোমার যে রিঙ্কি আপু আছে, এই যে 3জন যারা আছে ইনারা এই ইউনিট নিয়ে খুব শীঘ্রই শুরু করবে আর কি। আমরা জাস্ট খুব মানে এই সপ্তাহটার মানে ক্লাস তো চলবেই, পাশাপাশি খুব শীঘ্রই এই ইউনিটেরও ক্লাস শুরু হবে। তো এই ইউনিটে একটা গুছানো প্রিপারেশন হয়ে যাবে। এইটুকু বলতে পারি, তোমাদের অ্যাডমিশন ওয়ারিসের সাথে থাকো, যে ইউ এ অ্যান্ড ডি নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম তোমাদের হবে না। পাশাপাশি তোমরা যদি সাপোর্ট দাও, বিসি ইউনিটের ক্লাসও শুরু হয়ে যাবে, কারণ আমার ক্যাম্পাসে হচ্ছে স্টুডিও, সেখানে কিন্তু মানে বলা যায় টিচারের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। তো তোমার যদি কোনো সাবজেক্টের গাইডলাইন দরকার হয় বা কোনো ইউনিটের গাইডলাইন দরকার হয়, এই সবসময় অ্যাভেলেবেল পাবা আর কি, ঠিক আছে। তো তোমাদের কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, বা কোনো ক্লাস লাগলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবা। অ্যাডমিশন ওয়ারিয়ার্স তোমাদের ফুল সাপোর্ট দিবে ইনশাল্লাহ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে তোমাদের কোনো প্যারা খেতে হবে না। তোমার যে ইউনিটেরই হও না কেন, জাস্ট মানে টিচার কিন্তু অ্যাভেলেবেল, বা যে চান্স পাইছে সে কিন্তু আসলে জানে কিভাবে পড়তে হবে। তো সে তার গাইডলাইনগুলো ফলো করলেও কিন্তু তুমি অনেক উপকৃত হবা। মেইনলি আসলে আমাদের সময় 2020-21 সালে গাইডলাইন পাই নাই আর কি, যে কিভাবে জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিব, কিভাবে কিসের প্রিপারেশন নিব, এগুলো পেতাম না। বাট এখন কিন্তু ফেসবুকে সবকিছুই অ্যাভেলেবেল, তোমাকে জাস্ট জিনিসগুলা বুঝতে হবে। তো অ্যাডমিশন ওয়ারিসের সাথে থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এবং আমি যে সকল ভিডিও দিচ্ছি বা গাইডলাইন দিচ্ছি এগুলো একটু ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর মাত্র 1.5 মাস আছে, সবার জন্য শুভকামনা থাকলো। ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া বিভাগীয় শহরে কি এইবার পরীক্ষা দিতে পারবো? এটা মনে হয় না এবছর হবে। কারণ হচ্ছে ভাইয়া আদিতে কি নেগেটিভ মার্ক আছে? হ্যাঁ আছে, সব ভার্সিটিতে নেগেটিভ মার্ক আছে, বেশিরভাগ ঢাবি, জাবি, রাবি, চবি, গুচ্ছ, কৃষি গুচ্ছ, সকল ভার্সিটিতে তোমার হচ্ছে কি আছে, নেগেটিভ মার্কিং আছে। ওকে, নাই কোথায়? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ছিল না, বাট এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও নেগেটিভ মার্কিং আছে। সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তোমার নেগেটিভ মার্কিং আছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ফারজানা তাসনিম তোমার ফিডব্যাকের জন্য। আচ্ছা, এবার জাহাঙ্গীরনগরের অনেক পসিবিলিটি ছিল যে ক্যাম্পাসের বাইরে এক্সাম হওয়ার বা বিভাগীয় স্তরে এক্সাম হওয়ার, বাট দিন শেষে আসলে হবে না। এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হচ্ছে, 90% সম্ভাবনা আর কি ক্যাম্পাসেই হবে। হয়তো বা নেক্সট বছর থেকে পুরো দমে কাজ করতে পারেন। জাকসু হচ্ছে মাত্র কিছুদিন হয়েছে, সো এই জন্য আর কি খুব একটা বলা যায় যে সেভাবে গুছায় উঠতে পারে নাই। সো নেক্সট বছর ইনশাল্লাহ বলা যায় যে ক্যাম্পাসের বাইরেও ইনশাল্লাহ হবে আর কি, ঠিক আছে। সো এই জন্য এবছর আর কি সবগুলো অগোছালো হয়ে আছে, তো একটু টাইম লাগতেছে আর কি। তো নেক্সট বছর থেকে ইনশাল্লাহ তোমাদের স্টুডেন্টের কথা চিন্তা করে বিভাগীয় শহরে ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলো হবে। তো সবাই ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আজকে তোমাদের উপস্থিতি অনেক ভালো ছিল, আশা করি নেক্সটেও তোমাদের উপস্থিত থাকবে। এবং কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমাদের মনে রাখতে যদি কোনো সমস্যা হয় জাস্ট আমাকে বলবা, সবকিছু ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। সো শর্টকাট বলো আর নেমোনিক্স বলো, যা যা দরকার, কারণ আমি নিজে হচ্ছে ঠিক মতো মনে রাখতে পারি না। সো তোমাদেরকেও এই জন্য, তোমরা যারা মনে রাখতে পারো না আমার মতো, তোমাদেরকে আমি ইনশাল্লাহ মনে রাখার সকল ট্রিক্স এবং টিপস শেয়ার করে দিব। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।